সুনির্মল বসু লিখছেন, পিটিয়ে দিল ঢেরা গবু রাজার আদেশ পেয়ে। মহাকুম্ভের সুরক্ষা নিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকার প্রথম থেকেই ঢেরা পেটাচ্ছিল এবং বেশ জোরেই পেটাচ্ছিল। কিন্তু ৩০ জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যুর পর একটার পর একটা প্রশ্ন উঠেই চলেছে। সেই নিয়েই প্রথম প্রশ্ন। মঙ্গলবার রাতে একটা নয়, মহাকুম্ভে তিনটে জায়গায় ঘটেছিল পদপিষ্ট হওয়ার ঘটনা। চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীদের। তাহলে কেন যোগী আদিত্যনাথ আর তার পুলিশের মুখে শুধু একটা দুর্ঘটনার কথা? তবে কি তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে একেবারে শুরু থেকেই? দ্বিতীয় প্রশ্ন। প্রয়াগরাজে মৃত্যু, অথচ ময়না তদন্ত হচ্ছে বাংলায়। পোস্টমর্টম আর ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ হস্তান্তরের অভিযোগ মৃতের আত্মীয়দের। ৪০ কোটি লোকের কুম্ভ মেলার আয়োজনে মাত্র ৩০ জনের ময়না তদন্ত কেন করতে পারল না যোগী সরকার? তৃতীয় প্রশ্ন। সত্য গোপন করেছেন, আগাগোড়া ধোঁকা দিয়েছেন যোগী। কুম্ভ মেলা চলাকালীন ইস্তফা দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার দাবি স্বয়ং যোশী মঠের শঙ্করাচার্যের। কুম্ভকে সামনে রেখে রাজনৈতিক সাফল্য ঘরে তুলতে গিয়ে এবার কি বড় বিপাকে পড়লেন হিন্দুত্বের পোস্টার বয়? চতুর্থ প্রশ্ন। মহাকুম্ভে মৃত বাঙালি পুণ্যার্থীর সংখ্যা বেড়ে হলো ৫। এখনও নিখোঁজ প্রয়াগরাজে যাওয়া বহু মানুষ। প্রিয়জনদের হদিশ পেতে চূড়ান্ত ভোগান্তি পরিজনদের। প্রচারের বাড়াবাড়িতে কি খামতি থেকে গেছিল প্রস্তুতিতেই? পঞ্চম প্রশ্ন। কদিন আগে কালিয়াচকে জনবহুল এলাকায় তৃণমূল কর্মীকে থেঁতলে খুন। এবার একই কায়দায় এলাকা দখলের লড়াইতে আজ তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুন করা হলো নৈহাটিতে। রাজ্যে কোন দুষ্কৃতিরাজ চলছে? ষষ্ঠ প্রশ্ন। বলা হচ্ছে ভালো মন্ত্রী পদ পেতে দিতে হবে ১০ কোটি, আর মন্ত্রী হয়ে গেলে করে নাও ২০ কোটি। নিচুতলায় দলের পদের দাম উঠছে ১০ লক্ষ। বিস্ফোরক মদন মিত্র। প্রবীণ তৃণমূল বিধায়কের নিশানায় তৃণমূল নেতৃত্বের কারা কারা? তবে শুরুতেই দেখাবো এক জায়গায় নয়, তিন জায়গায় নাকি পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে মহাকুম্ভে। চাঞ্চল্যকর অভিযোগ দেখুন। लोगों का दम घुट रहा था, वो दम घुट के वही मर रहे थे। अब हम लोग मरना शुरू हाँ मर गए थे। অমৃত সন্ধানে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর দর্শন। পূর্ণ করতে গিয়ে চলে গেছে ৩০টা প্রাণ, নিখোঁজ বহু। অথচ এই মর্মান্তিক ঘটনা নিয়েও লাগাতার তথ্য গোপনের অভিযোগ উঠেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে। এবার ৩ দিন পর সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ এক জায়গায় নয়, পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে তিনটি জায়গায়। ত্রিবেণী সঙ্গমের কাছে সঙ্গম নোজে হুড়োহুড়ি পদপিষ্টের ঘটনায় ভয়ঙ্কর ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। অভিযোগ তারপর হুড়োহুড়ির ঘটনা ঘটেছিল ঝুসি এবং পন্টন ব্রিজে। এই নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তল। के कारण लोग सांस नहीं ले पा रहे थे। मैं खुद मेरी सांस रुक रही थी, बट तो मतलब मेरे को ये समझ में आता है कि जो अपन कहते हैं ना कि दम घुट के कैसे मर सकता है कोई, वो हमने देखा है घुट घुट के मरते हुए लोगों। 8:30 बजे से मैं लाशों के भी मोबाइल उठा के हॉटस्पॉट लेकर सबको कॉल कर रही थी। जितने प्रशासन के लोगों के मेरे पास नंबर हैं, मैंने हर एक व्यक्ति को कॉल करके इन्फॉर्म किया। मतलब मेरा लॉजिक ये है कि अगर वो जो लोग मर गए उनके बारे में कोई जानेगा ही नहीं, उन्हें कुछ मिलेगा ही नहीं। जो लोग खो गए तो फिर उनकी मदद कौन करेगा? সেদিন ঝুসিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল তার বর্ণনা দিয়েছেন এই যুবক। चढ़ के देखा कि पब्लिक है ना, ये यहाँ पर हमने देखा कि पब्लिक धक्का दे रही है, तो हम लोग ने फिर है ना ये दास जी ने आए और गेट खोला कि अंदर आन दो। कम से कम 5 से 10 हजार लेडीजों को, बच्चों को हमने ना उठा के गोदी से अंदर लेके गए। घायल अवस्था में रो रहे थे, हमारे पेट पट रहे थे, भैया अंदर जान दीजिए, अंदर जान दीजिए। हम भी क्या कर सकते, हम इतनी पब्लिक आ रही थी कि हमको लग रहा था कि हमारी जान चली जाएगी। हम लोगों को बचाने के लिए थे, यहाँ पुलिस वाले नहीं थे। ঝুসিতে কি তছনছ অবস্থা তা এবিপি আনন্দর ক্যামেরাতেও ধরা পড়েছে। बाहर से तो पब्लिक जो है वो इसको धक्का दे ही रही थी। अंदर जो लोगों के जो सामान पड़े हुए हैं आप वो देख सकते हैं। अंदर अभी भी लोगों का जो कपड़े हैं, यहाँ पर देखिए आपको साड़ी दिख रही होगी, बॉटल दिख रहे हैं, चप्पल दिख रहे हैं, पीछे गंगा जल की बोतलें यहाँ पड़ी हुई हैं। व्हील चेयर से आ रहा है, तो व्हील चेयर बताइए उन अंदर तक आ गई है। उनकी व्हील चेयर छूट गई, अब उनको कैसे लेके गए होंगे? गोदी में उठा के लेके गए होंगे, कंधे पे लेके गए होंगे। जितना क्राउड था उस हिसाब से पुलिस कोई कुछ नहीं था, और वहाँ पे सब लोग ये कर रहे थे, पैनिक कर रहे थे, क्योंकि उनको जहाँ जाना था वहाँ नहीं जा पा रहे थे। वो लोग हमें मतलब हमारे काउंटर को धक्का देने लगे थे। हमारे दुकान में
दो लोगों का लाश। স্থানীয়দের দাবি সেই রাতে হুড়োহুড়ি হয়েছিল পান্টুন ব্রিজেও। ভিড় সামলানোর ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে ওঠে চূড়ান্ত সমন্বয়হীনতার অভিযোগ। এখানেই প্রশ্ন উঠছে, যোগী সরকার শুধু একটি জায়গাতেই পদপিষ্টের কথা জানালো কেন? বাকি জায়গাগুলিতে হুড়োহুড়ির কথা জানানো হলো না কেন? এই পরিস্থিতিতে তথ্য গোপনের ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন অখিলেশ যাদব। सरकार संख्या छिपा रही है और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। पहले हमारा ध्यान इसी पर है, जो खोए हुए लोग हैं उनकी सही जानकारी दे, सरकार सूची दे, शव का पूरा इंतजाम करे, उन्हें पहुंचाने से लेकर के उनके घर परिवार को जल्दी से जल्दी जानकारी और सूचना देनी चाहिए। 90 জন আহত হয়েছেন বলে উত্তরপ্রদেশ প্রশাসন জানিয়েছিল, কিন্তু তারপর কি অবস্থা এই নিয়েও ধোঁয়াশা। এবিপি আনন্দ। দেখুন, আগেই বলেছিলাম কুম্ভ মেলার ঘটনা ভয়ঙ্কর, কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর ঘটনার তথ্য গোপনের প্রবণতা। দেশটা তো গণতান্ত্রিক ভারতবর্ষ, চীন নয়। পরশু বলেছিলাম 16.5 ঘন্টা ধরে যোগী আদিত্যনাথের প্রশাসন হতাহতের সংখ্যাই জানায়নি। সেদিন প্রশ্ন করেছিলাম কেন এই ঢাক ঢাক গুড়গুড়। আজ জানা যাচ্ছে পদপিষ্ট হওয়ার ঘটনা শুধু এক জায়গায় নয়, নাকি 3-3টে জায়গায় ঘটেছে। অথচ একটারও উল্লেখ সেই সরকারি ব্রিফিংয়ে কিংবা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বয়ানে ছিল না। ঠিক এই জায়গা থেকে শুরু করব বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে। বিশ্বনাথ, এক হচ্ছে যে ঘটনা আটকানো যাচ্ছে না, ঘটনা প্রবাহ আটকানো যাচ্ছে না। গতকালও ভাবুন, তাঁবুতে একটার পর একটা তাঁবুতে আগুন লেগে যাচ্ছে। ক্রনোলজি কি বলছে যে 19শে জানুয়ারি আগুন লাগলো প্রথম, পদপিষ্ট হওয়ার ঘটনা 28শে জানুয়ারি রাতে, টেকনিক্যালি 29শে জানুয়ারি, দ্বিতীয়বার আগুন লাগলো 30শে জানুয়ারি। অর্থাৎ একদিকে ঘটনা ঘটছে আর অন্যদিকে ঘটনা সম্পর্কে যে তথ্য সেটা যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে সামনে আসছে না মানুষের। একেবারে মানে লাস্ট প্রেস কনফারেন্সের পরে 72 ঘন্টা কেটে গেছে, আপনি দেখবেন কোনো প্রেস কনফারেন্স নেই। আহতরা কি অবস্থায় আছে, নিহতরা কি অবস্থায় আছে, তাদের মানে পরিবারদেরকে কিভাবে বডি ডিসপাস করলো, কিচ্ছু আলোচনা নেই। পরিষ্কার মানে একটা গণতান্ত্রিক দেশে রাইট টু ইনফরমেশন যেখানে আইন আছে, সেই রকম একটা দেশের যোগী প্রশাসন সমস্ত তথ্য কার্যত লুকিয়ে রেখে সব কিছু স্বাভাবিক এটা দেখানোর চেষ্টা করছে। আমি হচ্ছি মানে সর্বশান্ত হয়ে মানুষগুলো যখন বিভ্রান্তির মতন ঘুরছে, প্রশাসন কেন তাদের সামনে নেই? কিভাবে বডিগুলোকে দ্রুততার সাথে পরিবারের হাতে তুলে দিয়ে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। মানে প্রধানমন্ত্রী নিজে দিল্লির জনসভায় দাঁড়িয়ে ঘটনার পরের দিন বলছেন যে ওই হাদসা হুয়া উসকো বাদ সব ঠিকঠাক হ্যায়। মানে আমার প্রশ্ন হচ্ছে যে সব ঠিকঠাক নেই, মানে এতগুলো মানুষ মৃত্যু হচ্ছে, মানে অ্যাজ ইফ দেখানোর চেষ্টা করছে সব কিছু ঠিকঠাক আছে। আমার দুটো প্রশ্ন। একটা হলো যে আমরা প্রথম থেকে দেখেছি এই কুম্ভমেলাকে কেন্দ্র করে রাজনৈতিক ফয়দার মানে যোগী মোদিরা নিতে চাইছিলেন এবং চূড়ান্তভাবে তাদের সাফল্য এবং কংগ্রেস আমলে কত ব্যর্থ এইটাকে তুলে ধরে সাফল্য দেখাতে চাইছিলেন। কিন্তু যখন একের পর এক ঘটনাগুলো ঘটছে, মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে, সেখানে প্রশাসন কোথায়? আপনি আমায় বলুন, 50 কোটি লোক আসবে, এটা তো ওনারাই এস্টিমেট দিয়েছিলেন। 50 কোটি লোকের আসবে এরকম একটা অবস্থায় 30টা লোকের পোস্টমর্টম করবারও মানে পরিকাঠামো নেই। 30টা মৃতদেহ হয়তো 5টা হাসপাতালে করতে হতো, ময়নাতদন্ত করতে হতো, পোস্টমর্টম করতে হতো, তারপরে আপনি পরিবারকে দিতে পারতেন হাতে। আপনি তা না দিয়ে যেটা করলেন, মানে পোস্টমর্টম কলকাতাতে হচ্ছে, এটা লজ্জার। আমি বলছি প্রশাসনের কতটা ব্যর্থতা যে সেই এলাকার সেই অঞ্চলে মানে পরিকাঠামোর অভাবে সেই পোস্টমর্টম না করে সেগুলো বডি তুলে দেওয়া হচ্ছে এবং সে কলকাতায় এসে বা বিভিন্ন রাজ্যে সেগুলো পোস্টমর্টম হচ্ছে। এক্স্যাক্টলি আমার প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষের মধ্যে এই সংশয়টা আসবে। আপনি কি টাকা দিতে চাইছিলেন না? মানে 25 লাখ টাকা করে ঘোষণা করা হয়েছে, সেটা দিতে চাইছেন না, নাকি আপনারা সব কিছু স্বাভাবিক এইটা দেখানোর চেষ্টা করছেন? আমি আপনাকে আর দুটো জায়গা ধরতে চাইছি। আমার রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী আছে, আপনি আমায় বলুন পশ্চিমবাংলার 5 জন মানুষ মারা গেছে, কেন্দ্রীয় মন্ত্রীর ভূমিকা কি? কেন্দ্রীয় মন্ত্রী কি মানে এলাহাবাদে গেছেন? কেন্দ্রীয় মন্ত্রী কি পরিবারগুলোর পাশে গিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়েছেন? বডিগুলো যখন এসছে তাদেরকে মানে গ্রহণ করেছেন? শ্মশানে গিয়েছেন? পোস্টমর্টমে গেছেন? কেন্দ্রীয় মন্ত্রী তো মিসিং আমি দেখতে পাচ্ছি।
আমার রাজ্যের থেকে তারা নির্বাচিত হচ্ছে, অথচ বাংলা বাঙালি যখন সমস্যা তখন তারা দাঁড়াবেন না বাঙালির পাশে। তাদের ভূমিকাটা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই। তথ্যের প্রয়োজনে এখানে বলতে হবে যে এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতিও বটে, তিনি বলেছেন এ রাজ্যের মৃতদের ডেথ সার্টিফিকেট পাইয়ে দিতে যোগী সরকারের সঙ্গে তিনি কথা বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, সুমনদা সশরীরে এরকম বিবৃতি তো আমিও টেলিভিশনে দিতে পারি, সশরীরে গিয়ে আমি তো দেখেছি যে অন্তত বাম আমলে যতই বামেদের সমালোচনা করি সুভাষ চক্রবর্তী দাঁড়িয়ে পড়তো। আমি এটা অস্বীকার করবো না। অরূপের সম্পর্কে অনেক আলোচনা করি, কিন্তু অরূপ বিশ্বাস মানে রীতিমান চলে যায়, সেটা মালদার ইনসিডেন্ট হোক বা অন্য কিছু হোক। আমার প্রশ্ন, পশ্চিমবাংলায় নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী তিনি সশরীরে কোথায়? তিনি তাকে তো পরিবারের সাথে 24 ঘন্টা থাকার কথা, পরিবারকে আশ্বস্ত করার কথা। এবং আমি লাস্ট দুটো জিনিস আপনাকে বলতে চাই। দেখুন, নরেন্দ্র মোদী এবং মানে যোগী আদিত্যনাথ কার্যত যেভাবে মানে সাপ্রেশন অফ ফ্যাক্ট করেছে, এটা কিন্তু আরেক ধরনের ক্রাইম। কারণ আপনি পরিবারের সদস্যদেরকে জানাচ্ছেন না, আপনি জাতিকে জানাচ্ছেন না যে ঘটনাকে। আপনি একটা ভাবুন, আপনার বাড়িতে কোনো এই ধরনের একটা ঘটনা বা আমার বাড়িতে হয়েছে, প্রতিনিয়ত আমরা উদ্বিগ্ন থাকবো, অথচ আমি ইনফরমেশন ঠিক মতন পাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে যে এই সাধারণ মানুষের আয়োজনে ত্রুটি হয়ে যদি কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তিনি গ্রেফতার হবেন, একেবারে দেশের আইন তাই বলে। রাজস্বী কাজে যাব, শুধু তার আগে আমি তথ্যের খাতিরে বলবো, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে একেবারে যোগী আদিত্যনাথের সরকারের শুধু দেয়া নয়, তার নিজের বলা। কোথাও কিন্তু ফ্রি লাঞ্চ হচ্ছিল না। দেখুন, কুম্ভমেলা এই 144 বছর পর যে ঘটনাটা ঘটছে তিথি নক্ষত্রে, সেটা একটা আন্তর্জাতিক বিষয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা পৃথিবী থেকে মানুষজন আসছেন সেইখানে। 2019 সালের অর্ধকুম্ভে, পূর্ণকুম্ভ ছিল না, সেখানে উত্তরপ্রদেশ সরকারের আয় হয়েছিল 1,20,000 কোটি টাকা। 24 কোটি মানুষ সেখানে এসেছিলেন। এই ফিগার আবার বলছি আমার নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এইবার 1,20,000 কোটি টাকার জায়গায় এইবার যোগী আদিত্যনাথ বলেছিলেন যে এক্সপেক্টেড রেভিনিউ হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। তার সমানুপাতিকভাবে সেই আয়োজন কি ছিল? এইটা সব থেকে বড় প্রশ্ন। কিন্তু যাব আমি রাজস্বীর কাছে। এক হচ্ছে স্বচ্ছতা নেই, দুই হচ্ছে যে পোস্টমর্টম না করে বডি ছেড়ে দেওয়া কেন হবে। ডেথ সার্টিফিকেটের জন্য সুকান্ত মজুমদারের উদ্যোগ ভালো, কিন্তু আমি বলছি তাকে উদ্যোগ নিতে হবে কেন? এই তো একই সঙ্গে পিএম করে উইথ ডেথ সার্টিফিকেট বডি আসবে। 40 কোটি লোকের মেলা হচ্ছে আর 30 জনের ময়নাতদন্ত করা গেল না। রাজস্বী, সুমনদা, আমি এবিপি নিউজ দেখছিলাম, এবি হিন্দি নিউজ, সেখানে সাংবাদিক সবার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং পরিষ্কারভাবে সেখানে দাঁড়িয়ে যারা উপস্থিত ছিলেন দর্শনার্থীরা, তারা প্রত্যেকে বলছেন 8 থেকে 10 মিনিটের মাথায় প্রশাসন সেখানে উপস্থিত হয়ে সিচুয়েশনকে কন্ট্রোলে নিয়েছিল। যদি না নিত তাহলে এটা কয়েক হাজারের মৃত্যু মিছিলে পরিণত হতে পারত। 1 নম্বর। 3 জায়গায় স্ট্যাম্পেডের ঘটনা বলা হচ্ছে এখান থেকে, কিন্তু এর কোনো তথ্য প্রমাণ নেই। এটাও এবিপি নিউজ যেটা তুমি কোট করলে, এটাও তাদের একদম সরাসরি প্রয়াগরাজ থেকে দুজন মানুষ এখানে বলছেন, কিন্তু প্রশাসনিক কোনো রকম কোথাও কোনো উল্লেখ এখানে নেই। আচ্ছা, 30টা মানুষের ময়নাতদন্ত না হলে আমি অবশ্যই ছাড়া বডি এলো। যারা মারা গিয়ে যারা অসুস্থ হয়েছে তাদেরকে হাসপাতাল, স্বাস্থ্য সচিব প্রেস কনফারেন্স করেছেন অলরেডি উত্তরপ্রদেশের। না, তুমি আমি দুজনেই উদ্বিগ্ন যে যারা অসুস্থ হয়েছেন পরশুদিনের পর তাদের আপডেট কোথায়? সেইখানে তো স্বচ্ছতার প্রশ্নটা। না, প্রথম কথা হচ্ছে এই যে আজকে 29 তারিখে ঘটনাটা যখন ঘটেছে, পশ্চিমবঙ্গে বলো তো কতজন মারা গিয়েছে পথ দুর্ঘটনা এবং খুন? টোটাল কাউন্ট হচ্ছে 29। না, তুমি কি মৃত্যুর সংখ্যা? না, আমি কম্পারিজন করছি না। আমরা রাজনীতি করি না বলেই আমরা এই কথাগুলো বলি না। আমরা ওই মাত্রর কথাতে বলবো না তো। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বলি না তো। ঠিক, কিন্তু পথ দুর্ঘটনার সঙ্গে যদি তুমি দুর্ঘটনা মেলাও, 45 সেখানেও তো প্রশ্ন আছে যে 45 কোটি। আর প্রশ্নটা আজকে কে তুলছে? 16 ঘন্টা লাগলো যে 30 সংখ্যাটা বলতে। 45 কোটির মধ্যে কতজন মানুষ মারা গিয়েছে, কারা কি স্ট্যাটাস আছে সেটা বলতে একটা 45 কোটি মানুষের জনসঙ্গম হচ্ছে। যে মুহূর্তে স্নান হচ্ছে ওই সাঙ্গাম নোজে তখন
12 লক্ষের ওপর লোক ঠিক তো, উপস্থিত। সেটা তো এই প্রশাসন সেটা তো আছে তোমরা বলেই তো জানতে। ম্যানেজ করেছে। আয়োজনটাও তো 45 কোটি মানুষেরই ছিল। এক্স্যাক্টলি, তাই জন্যই তো 2013-2010 এর মতন 200 জন মানুষ মারা গেছে বলে সেটাকে ধামাচাপা দেওয়া হয়নি। পানিঘাটের দইচিড়ের মেলার কজন স্ট্যাম্পেড হলেন, আর লেক টাউনের দুর্গাপূজায় কতজন স্ট্যাম্পেড হলেন, যার জন্য সিএম কে বলতে হচ্ছে পুজো ছোট করো। এটা তো দেশপ্রিয় পার্কের সব থেকে বড় দুর্গা। 2015 সালে গভর্নর সাহেব রাজভবন থেকে বেরিয়ে সিপিআর হাত তুলে দিয়েছে, ভাই আমরা গভর্নর সাহেব আমরা আপনার সিকিউরিটি দিতে পারবো না। এটা তো সেই সরকার নয়, এ তো পানিঘাটির দইচিড়ে মেলা না যে বিধায়ক ঢুকলো আর একবার ছত্রভঙ্গ হয়ে গেল। আমি বলছি যে সবকিছু মেনে নিলাম। এক হলো যে 30 জনের মৃত্যু, সেইটার পোস্টমর্টম করার কি তাহলে পরিকাঠামো নেই? যে পোস্টমর্টম না করে ডেথ সার্টিফিকেট সঙ্গে না দিয়ে কি করে বডিগুলো বাড়িতে দিলাম? তাহলে বুঝতে হবে যে যে প্রদেশকে উত্তম প্রদেশ বলছে সেই উত্তম প্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থা, যার জন্য পোস্টমর্টমের পরিকাঠামো গড়ে তুলতে পারেনি। বা পোস্টমর্টমে মানে 5টা হাসপাতালে যদি ভাগ করে দিত তাহলেই তো পোস্টমর্টম কয়েক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যেত। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, আপনি লক্ষ্য করে দেখুন 72 ঘন্টা হয়ে গেছে, প্রথম প্রেস কনফারেন্স সেটাও 17 ঘন্টা পরে করেছিল। আপনি আমায় বলুন, যে কোনো মানে গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনার পরে মানুষকে অবগত করাটা একটা প্রাথমিক কর্তব্য সরকারের। সরকার যেটা করেছে এটা দায়িত্ব, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সরকারের সেই সময় দায়িত্ব 45 কোটি মানুষ, সেটা যদি একটা ঘটনা ঘটে সেই যে রাজশ্রী আপনি আগের দিনও বলেছেন, আমি শুনেছি আহতদের কি অবস্থা আমায় বলো, আহতদের কি অবস্থা তুমি বলতে পারবে? আহতদের কি অবস্থা? 10 কোটি কি কতজন আহত অবস্থায় আছে আমার জানার অধিকার নেই, পরিবারের সদস্যদের জানার অধিকার নেই। আমি থামাচ্ছি। আচ্ছা রাজশ্রী, এখানে আমরা সবাই বসে আছি, তুমিও বসে আছো, তুমি জানো যে 90 জন যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে প্রচুর ক্রিটিক্যাল মানুষ। তোমরাই সাংবাদিক সম্মেলনে উত্তরপ্রদেশ প্রশাসন বলেছে আজকে তারা কিরকম আছে, তাদের মধ্যে কতজন আশঙ্কাজনক অবস্থা থেকে ভালোর দিকে গেছেন, তোমার কাছে ফিগার আছে? কারুর কাছে নেই, তার কারণ হচ্ছে পরিবাররা জানে, তাদের পরিবার জানে, তাদের পরিবার জানে। আমাদের ড্রয়িং রুম পলিটিক্সের জন্য তো এটা জানানো পরিষ্কার বলছি যে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার পর কজন মারা গেলেন 16.5 ঘন্টা লাগলো, কজন আহত তাদের মধ্যে একাধিক আশঙ্কাজনক উত্তরপ্রদেশ প্রশাসনই বলছে, কিন্তু তার আপডেট কেন আসছে না? আমি বলছি ঘন্টায় ঘন্টায় নয়, কিন্তু তার নিয়মিত আপডেট আসাটা ওই স্বচ্ছতার নিঃসন্দেহে আরেকটা নিদর্শন হতো, পাওয়া যাচ্ছে না। যে কারণে প্রশ্ন উঠছে যে ময়না তদন্ত না করে, ডেথ সার্টিফিকেট না করে কেন রাজ্যে রাজ্যে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হলো? এখান থেকে আমি আমার পরের প্রতিবেদন যাব, আবার প্রশ্ন তুলব যে আপডেট কোথায়। দেখুন ওখানে সরকার একদম ব্যবস্থা কিছু করে, পোস্টমর্টম হয়নি না, আমার কিছু করছে না। হ্যাঁ বললাম, আমি পোস্টমর্টম বলছি কিছু হবে না। পুণ্য করতে গিয়েছিলেন প্রয়াগরাজে, বাড়িতে ফিরল প্রাণহীন দেহ। মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের 5 জনের মৃত্যু হয়েছে, যার জেরে মেলার প্রস্তুতিতে খামতি থেকে শুরু করে বিপর্যয়ের পর মৃতের সংখ্যা লুকোনোর মতো গুরুতর অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে। এরই মধ্যে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে। ময়নাতদন্ত না করিয়েই মৃতদেহ পাঠিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে পরিবারের কাছে, এমনকি ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এই বিস্ফোরক অভিযোগ করেছেন বাংলার মৃত পুণ্যার্থীদের পরিবার। ওরা বললো এখান থেকে চলে যান, আপনারা এখানে কোনো কিছু দেওয়া হবে না, আপনারা চলে যান এখান থেকে, না গেলে আপনাদের প্রবলেম আছে। একই রকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জামুরিয়ার বাসিন্দা মৃত বিনোদ রুইদাস ও শালবনির উর্মিলা ভুইয়ার পরিবারও। আমি বলেছিলাম ময়না তদন্ত করুন বা মেডিসিন দিয়ে দিন, আমরা এত দূর পথ নিয়ে যাব, তো ওনারা বললেন এইসব কাজে এসব হয় না, আর এখন টাইমও নেই এইসব বিষয়ে। যে ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল, যে নিজের চোখে দেখেছে, যে একটা হসপিটালে মোটামুটি 2,5-3 হাজার লোক প্যাকড আপ ছিল, মরা লোক, মৃত লোক, আর কিছু লোককে তো ওরা যেখানে সেখানে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে, সেইগুলোকে ওরাই তো বলছে লাবারিশ লাশ। এদিন আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে জামুরিয়ার বিনোদ রুইদাসের মৃতদেহের। নিয়ম অনুযায়ী ডেথ সার্টিফিকেট না থাকলে শ্মশানে মৃতদেহ দাহ করা যায় না, তাই বিপাকে পড়তে হয়েছে বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দারের পরিবারকেও। তাকে সৎকার করার জন্য ক্রিমেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতাল থেকে। এরপর শুক্রবার কাঁচাপুকুরে ময়নাতদন্তের পর তার দেহ দাহ করা হয়েছে। কম্পেনসেশনের কথা বলেছে, তার জন্য ওটাকে অ্যাভয়েড করা, হয়তো দেবে না, হয়তো। আমি 29 তারিখ দুপুরবেলা বেরোনোর পরে এখানে আস্তে আস্তে 30 তারিখ হয়ে গেছে। 30 তারিখ বিকেল 5:40 এরকম। এখানে যখন
আবার রিপোর্ট করছে তখন এখানে 30 তারিখ শো করছে, 30 তারিখ লিখেছে এখানকার ডাক্তারদের হিসাবে 30 তারিখ, আর ওখানকার ডাক্তার হিসাবে 29 তারিখ লিখে রেখেছে। এখন ওখানকার তো কিছুই আমাকে ডকুমেন্ট নেই। কোনো ইন্স্যুরেন্স থাকে, এনি টাইপ অফ ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু তারা বলবে হোয়ার ইজ দ্য পোস্টমর্টম রিপোর্ট। এটা কিন্তু পশ্চিমবঙ্গ কিংবা ইউপির জন্য না, গোটা ভারতবর্ষে এটাই নিয়ম। সরকারের ফান্ড থেকে যদি দিতে হয় তাহলে তাকে নাম লিখতে হবে, সে স্ত্রী না পুরুষ তা বয়স লিখতে হবে, স্ত্রী না পুরুষ সেটা লিখতে হবে, কোথায় মারা গেছে সেটা লিখতে হবে, কজ অফ ডেথ লিখতে হবে, তারপর টাকার অ্যালটমেন্ট হবে। অর্থাৎ মৃত্যু হয়েছে প্রয়াগরাজে, ময়নাতদন্ত হচ্ছে বাংলায়। পোস্টমর্টম না করে বডিটা আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে এটা কিন্তু বিরল থেকে বিরলতম ঘটনা। মানে এরকম তো আমি কোনো নিয়মের মধ্যে দেখতে পাচ্ছি না যে এরকম করা যায়। এই পরিস্থিতিতে আশ্বাসের সুর শোনা গেছে রাজ্য বিজেপির সভাপতির গলায়। যারা মারা গেছেন তাদের পরিবারকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা কোনো রকম সমস্যা হলে আপনারা অবশ্যই স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি যদি না থাকে, বিজেপির যারা পার্টির নেতৃত্ব আছে তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমি উত্তরপ্রদেশ সরকারের সাথে কথা বলে আপনাদের ডেথ সার্টিফিকেট যেন সঠিকভাবে আপনারা পান তার ব্যবস্থা করব। বিজয়গড়ের বাসন্তী পোদ্দার ও শালবনির উর্মিলা ভূঁইয়ার মৃত্যুর খবর বৃহস্পতিবারই পাওয়া গিয়েছিল। সেই তালিকায় যোগ হলো আরো 3টি নাম। বৈষ্ণবনগরের অমিয় সাহা, পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বিনোদ রুইদাস এবং রামপুরহাটের গায়ত্রী দে। ব্রতদেব ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায় ও করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এই সরকার সেই সরকার নয়, তুলনাটা ইতিমধ্যেই রাজস্বী তুলে দিয়েছে। তো সেই সরকার আর ওই সরকার আর এই সরকারের মধ্যে তুলনাটা দেখি। আমি রাহুলের কাছে যাব। রাহুল, চূড়ান্ত অব্যবস্থা হয়েছে যোগীরাজ্যে, এটা বলার জন্য আমি জানি তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো, তার কোনো দোষ না। গঙ্গাসাগর এক্ষুনি তুমি উদাহরণ দেবে। হ্যাঁ, সত্যি আগের কয়েকটা বছর, এবছর অত্যন্ত স্মুথলি হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে, অভিনন্দনযোগ্য। কিন্তু তুলনাটা এইবার আসবে রাহুল, যে গঙ্গাসাগরে গড়ে 1 কোটি মানুষ আসেন, এখানে মোটামুটি 40 কোটি। 2017-র কথা আমি রাহুলকে মনে করিয়ে দেব, যেখানে 9 জন পুণ্যার্থী মারা গেছিলেন গঙ্গাসাগরে, 6 + 3 জন পরে হাসপাতালে। প্রধানমন্ত্রীর দফতর থেকে, তখন এক্স ছিল না, টুইট হ্যান্ডেলে লেখা হয়েছিল যে পশ্চিমবঙ্গে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর সংখ্যায় নরেন্দ্র মোদী শোকাহত, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। সরাসরি রাজ্য সরকার বলেছিল যে একেবারে বাজে কথা, পদপৃষ্ঠ হওয়ার কোনো ঘটনাই ঘটেনি, ঠান্ডা লেগে কচুবেরিয়ার মতো জায়গায় লঞ্চের অপেক্ষা করতে হয়েছিল, ঠান্ডা লেগে পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আমি তর্কের খাতিরে রাহুল ধরে নিচ্ছি যে সত্যি পদপৃষ্ঠর ঘটনা ঘটেনি, কিন্তু আমি বলছি ঠান্ডা লেগে পুণ্যার্থীর মৃত্যু একই সঙ্গে 9 জনের, এটাও কিন্তু শ্লাঘার বিষয় ছিল না। সুমন, দেখো, দুটো জিনিস এক সারিতে বসানো হয়তো ঠিক হবে না। কেন বলছি তোমায় আমি? আমার এটা বলার আগে একটা মনে পড়ছে, কালকুটের একটা বই ছিল আমাদের, মনে আছে, অমৃত কুম্ভের সন্ধান। তো এখানে বোধহয় উত্তরপ্রদেশের সরকার যোগীরাজ একটা সশরীরে সর্বপ্রাপ্তি। কেন বলছি, আজকে দেখো যেখানে 50 কোটি মানুষের আয়োজন বা 45 কোটি, যেটা বিজয় তুমি বলছো, তার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা কোথায় দেওয়া যাওয়া উচিত? আমি জানি 50 কোটি মানুষ আসবে, আমি জানি 45 কোটি মানুষ এখানে পুণ্যার্থীর জন্য আসছে, সেখানে দাঁড়িয়ে কে আয়োজন করছে? নাকি হিন্দুদের মাসিয়া, একদম হিন্দুদের ব্লু আইড বয় যোগী আদিত্যনাথ, যারা নাকি সারা পৃথিবীর হিন্দুকে যারা সে বাঁচাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এতগুলো লোক, এত জনসমাগম যাচ্ছে কি জন্য? পুণ্যের জন্য। তাদের সুরক্ষার দায়িত্ব উত্তরপ্রদেশের নেই। তার মানে লোকানো যে কথা বলছি, আজকে সুকান্ত মজুমদার দাঁড়িয়ে বলছে আমি পুণ্যার্থীদের বাঁচানোর দায়িত্ব তো 2017 সালে রাজ্য সরকার। আমি আসছি কথা, আমি নিশ্চয়ই আসবো। সুকান্ত মজুমদার কি বলছে, কি অদ্ভুত হাস্যস্কর বক্তব্য, যে আমাকে বললে আমি ডেথ সার্টিফিকেট করে দেবো। দেহ চলে এসছে, শরীর এখানে আছে, তাকে দাহ করা যাচ্ছে না, আর ওর ডেথ সার্টিফিকেট ব্যবস্থা করবে ইউপি সরকারকে বলে, ততদিন এই শরীরগুলো পচবে। কি অদ্ভুত! না, এবং আনন্যাচারাল ডেথের ডেথ সার্টিফিকেট এবং ময়নাতদন্ত মাস্ট, এটা না করে বডি পাঠিয়ে দেওয়া যায় না। আমি তোমার সঙ্গে এখানে আমি একমত। এই ভয়ঙ্কর, আমি তো শুনিও নি এই জিনিস হতে পারে। একটা হচ্ছে যে যোগী সরকার নয় 25 লক্ষ টাকা করে দেবে না, নয় তাদের বেরিয়ে এসছে কঙ্কালসার প্রশাসনিক চেহারাটা, নইলে এই 50 কোটি মানুষের ঘাড়ের উপর দিয়ে আজকের পলিটিক্যাল বা রাজনৈতিক বৈতরণী। রাহুল, কিন্তু এবার উল্টো কথাটা আমায় বলতে হবে। অখিলেশ যাদবও অন্য কেউ বললে হতো, অখিলেশ যাদবও বললেন, শুনলাম যে এটা হচ্ছে যে ক্ষতিপূরণ না দেওয়ার একটা চক্রান্ত হতে পারে। হতে পারে না, কারণ অফিসিয়ালি নাম দিয়ে ঠিকানা দিয়ে পাঠানো হচ্ছে, এটা কোনো চান্স নেই ক্ষতিপূরণ না। আমি বলছি যে হ্যান্ড ওভার করা হচ্ছে। দ্বিতীয়ত যারা আজকে
আজকে দাঁড়িয়ে যারা বিশ্বাস করে, যে বিশ্বাসের ফলে পূর্ণ ওটা বিশ্বাস, আর যেখানে রাষ্ট্র বা রাজ্য যে সেটাকে সিকিউরিটি দেবে তাদের প্রতিও বিশ্বাস। তো আজকে যারা দাঁড়িয়ে এই পুণ্যার্থীদের আগে এত বড় প্রভাবনা করে বলেছিল আসুন এখানে পুণ্যস্নান মহাকুম্ভ করুন, এটা কিন্তু সাগর নয়। তুমি সাগরের 1 কোটি আর 50 কোটি দুটো এক করে দিলে, এটা হচ্ছে 144 বছরের মহাকুম্ভের যোগ। তুমি দেখছো ওদের কথা। প্রধানমন্ত্রী পরের দিন দাঁড়িয়ে বলছেন যে ওটা ছোট্ট একটা ঘটনা, আমি অ্যাকসেন্ট শেষ করে দিচ্ছি, ঘটনা ওটা মিটে গেছে। প্রধানমন্ত্রী তার মানে যে ছোট ঘটনা বলেনি, এটা একদম ছোট ঘটনা বলেছো, এটা হাদসা হয়েছে বলেছে উনি, একদম স্ট্রেট বলেছে হাদসা হয়েছে। হাদসা মানে ঘটনা, হাদসা মানে দুর্ঘটনা, হাদসার বাংলা হচ্ছে দুর্ঘটনা। একটা লাইনে এখানে বলবো, খুব ভালো কথা, আমরা কখনো, তুমি বলে দিলে গঙ্গাসাগরের ঘটনাটা আমি অস্বীকার করছি না। লক্ষ্মীর ভান্ডার দেওয়ার দুয়ারে সরকার প্রকল্পে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপের ঘটনাটা মনে আছে? কয়েকশো মহিলা মাত্র দাঁড়িয়ে আছে, কয়েকশো, ফিউ হান্ড্রেডস, সেখানে 9 জন স্ট্যাম্পিড হয়ে মারা গেছিল। আরে 50 কোটি মানুষকে আজকে যারা 9 জন মানুষকে একটা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে কয়েকশো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে সেটা রক্ষা করতে পারে না, তারা 45 জন কথা বলছে। 90 জন লোক, সরকারের কাজই হচ্ছে তথ্য গোপন করা, তাদের কোনো খবর নেই। শোনো, আমরা সরকার জানে না, আমরা কোনো সরকার জানে না কেমন আছে। না কিন্তু আমি বলছি রাজস্বী, তুমি দই চিড়ের কথা বললে 3 জন মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছিল, তারপরে তো তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিলে, তো আজকে 30 জন মানুষের মৃত্যুর পর যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি হবে না? সেখানে কারা গিয়েছিল, সেখানে কে গিয়েছিল? সেখানে তৃণমূলের বিধায়ক যাওয়ার পরে হুড়োহুড়ি আরম্ভ হয়ে গেছিল। এখানে তো ভিভিআইপি সমস্ত সরকারের, উত্তরপ্রদেশের সমস্ত আমলাদের, এবং আমি আসবো রাজস্বী, যেটা আমার কাছে খুব চিন্তার, সেটা হচ্ছে যে ভিভিআইপি ট্রিটমেন্টের জন্য এটা হয়েছে কিনা এটা দেখতে হবে। কারণ একে তো ভিভিআইপি প্রোটোকল তুলে দেওয়া হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে ভিভিআইপি তোলা হয়েছে কোনো, আমি রাজস্বীর সঙ্গে একমত, হ্যাঁ সত্যি ভিভিআইপি প্রোটোকল তুলে দেওয়া হয়েছে। কবে তুলে দেওয়া হয়েছে? বৃহস্পতিবার, যখন এই গোটা ঘটনা মিটে গেল তারপর। সুতরাং এখানে পরোক্ষে প্রশ্ন উঠবে যে তাহলে কোথাও কি এই অব্যবস্থার পেছনে যে ভিভিআইপি, গোটা দেশের সমস্ত হুজুরা, শিল্পপতিরা এখানে উপস্থিত ছিলেন, সেদিকে প্রশাসনের বেশি নজর, অথবা প্রয়োজনের তুলনায় বেশি নজর ছিল? যে নজরটা সাধারণ মানুষরা, যেখানে কোটি কোটি মানুষ, 11 কোটি মানুষ ওই রাতে, ভোর রাতে স্নান করতে গেছিলেন, তাদের দিকে নজর রাখা উচিত ছিল। আমরা জানি না, উত্তর খুঁজছি এখান থেকে। অবশ্যই আমি আরেকটা রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক কথায় আসব। মারাত্মক কথা বলছেন জ্যোতির্পীঠের শঙ্করাচার্য। তিনি বলছেন বিরোধীদের, আমি জানি না বিরোধীদের কাউকে অখিলেশ যাদব সহ এই ভাষায় আমি কথা বলতে দেখিনি। তিনি বলছেন মৃত্যুর ঘটনা নিয়ে আগাগোড়া ধোঁকা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সত্য গোপন করেছেন। এই কুম্ভ পর্ব চলতে চলতেই তার ইস্তফা দেয়া উচিত। কে বলছেন? ज्योतिर्पीठे शंकराचार्य। देखो, हम तो कहते हैं कि ऐसे मुख्यमंत्री को कुंभ पर्व रहते रहते इस्तीफा दे देना चाहिए। ये नहीं है पद के काबिल, ये जनता से झूठ बोलता है। মহাকুম্ভে মহাবিপর্যয় এবং তথ্য লুকোনোর অভিযোগে এবার বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন খোদ জ্যোতির বিদ্যাপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। हमको आपने ऐसा आभास करा दिया कि अफवाह चल रही है, कोई कैजुअलिटी नहीं हुई है, कोई मृत नहीं हुआ है, तो इतना बड़ा धोखा संत समाज के साथ, इतना बड़ा धोखा संत सनातनियों के साथ, इतना बड़ा धोखा हम लोगों के साथ कैसे इन्होंने कर दिया? क्यों कर दिया? अखाड़े की पीड़ा ज्यादा है कि आपने देश के सामने झूठ क्यों बोला, सनातनियों के सामने झूठ क्यों बोला? झूठा मुख्यमंत्री, क्या कारण है? क्यों इतनी बड़ी जब घटना हो गई थी तो आप क्यों छुपा रहे थे? সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আশীর্বাদ দেওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন জ্যোতির্পীঠের শঙ্করাচার্য। আম্বানি পুত্রর বিয়েতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানে অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। কুম্ভে মৃত্যু মিছিলের পর জ্যোতির্পীঠের সেই শঙ্করাচার্যর প্রবল সমালোচনার মুখে অস্বস্তিতে বিজেপি। এরই মধ্যে বিরোধীরাও যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। যোগীর পদত্যাগ করা উচিত, না হলে মোদী অমিত শাহ উচিত যোগীকে খারিজ করা। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এখনো তো সরকারি ফিগারই দিতে পারেনি, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। পাল্টা বিরোধীদের খোঁচা দিয়েছে বিজেপি। আমাদের বিরোধীরা চাইছে
যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায়, সেটাকে কেন্দ্র করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়। কিচ্ছু লুকোনোর বিষয় নেই, একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এত লোক মারা গেছে, এত লোক। 1954 সালের কুম্ভ নিয়ে সমরেশ বসু তার বিখ্যাত উপন্যাস অমৃত কুম্ভের সন্ধানে লিখেছিলেন তার ভয়াবহ অভিজ্ঞতা। অমৃতের সন্ধানে গিয়েছিলাম, কি নিয়ে ফিরছি জানি না, যেদিকেই তাকাই সেই দিকেই বড় ভারী মনে হয়। চোখের জল যে এত লবণাক্ত তা আগে কখনো টের পাইনি। যে অমৃতের স্বাদ এত কটু, এত তিক্ত, সেই অমৃতের কি প্রয়োজন? বিটন চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথবাবু, এক হচ্ছে যে কুম্ভ মেলা শুধু যে বিজেপির রাজসুযোগ্য ছিল তা নয়, যোগী আদিত্যনাথের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গেও হয়তো কোথাও যুক্ত ছিল। হিন্দুত্বের পোস্টার বয় ইমেজ, উত্তরপ্রদেশকে যিনি উত্তম প্রদেশ করেছেন, এই সুশাসনের মিথ। আমি বলছি যে এই পোস্টার বয়ের ইমেজ আজকে তার পদত্যাগ চাইছেন শঙ্করাচার্য। কোথাও কি একটা শুধু শাসক আর বিরোধী এদেশের তার দ্বন্দ্ব নয়, এটা শাসক দলের ভেতরের একটা বড় দ্বন্দ্ব, মতাদর্শগতভাবে যারা কাছাকাছি তাদের মধ্যে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে এলো না? একদমই। আপনি দেখুন মোদিজি এবং যোগীজির এই যে যাত্রাপালা, সেটা বেসিক্যালি মানুষের যে ভক্তি তাকে একটা বিপর্যয়ের কালরাত্রিতে পরিণত করেছে। ভয়ঙ্কর ইতিহাস, মানে যদি আপনি এই এটাকে ট্র্যাজেডির একটা ডিপেস্ট ট্র্যাজেডি ইন হিস্ট্রি বলতে পারেন। দেখুন, এটা আমরা যদি দেখি এই 25শে জানুয়ারিতে, যতদূর আমার মনে পড়ছে 8ই জানুয়ারি, উনি যোগীজি বললেন 5,000 কোটি টাকা উনি ইনভেস্ট করছেন। 2024-এর ডিসেম্বরে সেন্টার বলল 2,100 কোটি টাকা দেওয়া হচ্ছে। এত টাকা গেল কোথায়? টাকাটা পুরোটাই খরচ হয়েছে, বা মুখ্যত খরচ হয়েছে, পুরোটা না বললেও মুখ্যত খরচ হয়েছে প্রচারের জন্য। কারণ যোগীজি চেয়েছিলেন তার মুখকে পরবর্তী প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরার, যেখানে আর কেউ থাকবে না, অমিত শাহ থাকবেন না, নাড্ডা থাকবেন না, কেউ থাকবে না, উনি একা থাকবেন। এই জিনিসটাকে উনি তুলে ধরবার চেষ্টা করেছিলেন। কেন বলছি, আপনি দেখুন ভিড় নিয়ন্ত্রণের কী ব্যবস্থা। ও যে বলছে, রাজস্বী যে বলল যে সিম্পল ভিড় ম্যানেজমেন্টের একটা ওয়াচ টাওয়ার দেখেছেন? একটা ড্রোন ঘুরে বেড়াচ্ছে, 40 কোটি লোক গেছে, একটা ড্রোন নেই, একটা ওয়াচ টাওয়ার নেই, কোথাও কিছু নেই। আমাদের একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং হয়, তখন ওয়াচ টাওয়ার দিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। কোথায় ভিড় ম্যানেজমেন্টের কোনো একটা ছোট জায়গার মধ্যে? আমি বলছি ছবিতে দেখিনি, কিন্তু অফিসিয়ালি ফিগারটা আমার দেওয়া উচিত। 2750টা সিসিটিভি ক্যামেরা, তার মধ্যে 328টাতে এআই প্রযুক্তি। আমি বলছি এগুলো সব উত্তরপ্রদেশ সরকারের দাবি এবং এই ঘটনার আগে 20টা হাইটেক ড্রোন এবং 37,000 পুলিশ। এই ছিল হচ্ছে একেবারে ওই যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে। আমি অন্তত ওয়াচ টাওয়ার একটাও দেখিনি, কারণ ওয়াচ টাওয়ার একটা ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট, যেটা ভিড়কে দূর থেকে বুঝতে পারে কে কোথায় কি করছে, সেখান থেকে ক্যামেরা বসলেই দেখতে পাওয়া যেত, সেটা পাওয়া যায়নি। এবং এই যে আপনি বলছেন এর মধ্যে ভিআইপি কালচার, আমি আমার ঘনিষ্ঠদের কাছ থেকে শুনেছি যারা কুম্ভতে গেছে, ভিআইপি কালচার। আগের দিন অমিত শাহজি গেছেন, গিয়ে সপরিবারে স্নান করেছেন এবং তখন গোটা জায়গা বন্ধ করে রাখা হয়েছে। সুতরাং এই যে ভিআইপি কালচার, একের পর এক, উনি একা ওনাকে দোষ দেবো কেন, একের পর এক ভিআইপি গেছেন, তাদেরকে স্নানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে, আপনারা বলছেন 30 জন মারা গেছে, কি করে বিশ্বাস করব? বস্তুতপক্ষে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে যদি মৃতদেহ নিয়ে যেতে হয়, বা কোনো জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে প্রথম যে ডকুমেন্টটা দরকার, হসপিটাল বা পুলিশ অথরিটির একটা ডেথ সার্টিফিকেট। সেই ডেথ সার্টিফিকেট দেয়নি কেন? এটা কম্পেনসেশন নয়, ডেথটা যাতে রেকর্ডেড না হয়। কত ডেথ রেকর্ডেড এখানে আমি একটু ডিফার করব। আমি বলছি যখন অফিসিয়ালি এক সরকার থেকে সেই সরকারের অ্যাম্বুলেন্সে গাড়ি করে আরেকটা রাজ্যে ঢুকছে, আপনার ডেথ রেকর্ড হবেই, বডির নাম রেকর্ড হবে, যার ফলে ক্ষতিপূরণ না পাওয়ার কোনো টেকনিক্যাল জায়গা এখানে কিন্তু কিন্তু আপনার কোনো না কোনো ভাবে এই যে আপনি একটা পোস্টমর্টেম হলো না, তো পোস্টমর্টেম হলে আমি আপনার সঙ্গে ওখানে তো একমত যে এটা তো হয় না যে বিনা পোস্টমর্টেম। আমি দুজনেই বলতে চাইছেন, কিন্তু উনি রবীন্দ্রনাথ দা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুলেছেন, সেটা হচ্ছে ভিভিআইপি কালচার। দেখুন, এই নিয়ে প্রচুর প্রশ্ন হবে, আমি জানি, আমার একবার অনিলদার কাছে আসতে হবে, কিন্তু তার আগে এই ভিভিআইপি কালচার একেবারে শেষ করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক নয়, একাধিক বক্তৃতায় 2014 সালের আগে বলেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর বারবার 2017 সালে 30শে এপ্রিল মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন যে আমাদের এই নিউ ইন্ডিয়ার কনসেপ্ট হলো দেশে ভিআইপির জায়গায় ইপিআইপির মাহাত্ম্য বৃদ্ধি করা, আর ভিআইপির জায়গায় যখন ইপিআইয়ের কথা বলছি তখন আমার ভাবনা খুব স্পষ্ট। ইপিআই মানে কি? এভরি পার্সন ইজ ইম্পর্টেন্ট, প্রতিটা মানুষের মাহাত্ম্য আছে। এই কথা নিজের সরকারের আদর্শগত এই অবস্থান বারবার দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। অথচ এই মহাকুম্ভের জায়গায় বারবার এই ভিভিআইপি কালচার নিয়ে অতিরিক্ত প্রশাসনের মনোযোগ কিন্তু নিঃসন্দেহে প্রশ্নের জন্ম দিয়েছে। আমি দ্রুত একবার দেখে নেব 2017 সালে 30শে এপ্রিল প্রধানমন্ত্রী কি বলেছিলেন। न्यू इंडिया का हमारा कंसेप्ट यही है कि देश में वीआईपी की जगह पर ईपीआई का महत्व बढ़े, और जब मैं वीआईपी के स्थान पर ईपीआई कह रहा हूं तो मेरा भाव स्पष्ट है, एवरी पर्सन इज इम्पोर्टेंट। हर व्यक्ति का महत्व है, हर व्यक्ति का महात्म्य है। মোদির মন কি বাত, তাহলে কি নরেন্দ্র মোদির মনের কথা যোগী আদিত্যনাথের প্রশাসন শোনেনি, অথবা নরেন্দ্র মোদির মনের কথা যোগী আদিত্যনাথ শোনেননি? আমরা জানি না, কিন্তু ভিভিআইপি কালচার নিয়ে একেবারে অনিলদার কাছে আসবো। অনিলদা একেবারে এক সঠিক কথা বলেছে রাজস্বী, বন্ধ হয়ে গেছে। কবে বন্ধ হয়েছে? বৃহস্পতিবার, যখন ঘটনা ঘটে গেছে। বলা হচ্ছে যে এই যে ভিড়টাকে চ্যানেলাইজ করার, 19টা ঘাটের দিকে ঠেলে দেওয়ার যে পদ্ধতিটা, সেখানে যত সংখ্যক পুলিশ কর্মী প্রয়োজন তা ছিল না। তার কারণ সেই সময় ভিভিআইপি, আমরা প্রত্যেকে জানি, আমি আর নাম করছি না, বিভিন্ন পেশার সুপার ভিআইপিরা সেই সময় মহাকুম্ভে স্নানের জন্য প্রশাসনের একটা বড় মনোযোগ সেই দিকে ছিল। আমি জানি না এটাই একমাত্র কারণ অথবা বড় কারণ কিনা, কিন্তু বহুদিন ধরে আপনি ক্রাউড ম্যানেজমেন্ট করছেন। আমি একদম পরিষ্কার জানতে চাইছি যে ভিভিআইপি ম্যানেজমেন্টটা এই দুর্ঘটনার জন্য কতটা দায়ী, আর যদি দায়ী না হতো তাহলে কি বৃহস্পতিবার যোগী প্রশাসন বন্ধ করতো? না, এই ভিভিআইপি কালচার যেটা আছে সেটা আমাদের দেশের একটা ট্র্যাডিশনাল, সবাই এই সুযোগ নিতে চায়। কিন্তু এখানে যেটা হচ্ছে আনপ্রেসিডেন্টেড ম্যামথ গ্যাদারিং হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রত্যাশিত এবং ঘোষিত। সেইখানে একটা ব্যাপার, যেখানে বিদেশ থেকে যে রাষ্ট্রপ্রধানরা আসছেন তাদের তো একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট দিতেই হবে, সেটা তো হবে, প্রোটোকল দিতে হবে। তাদের একটা কিছু ঘটে গেলে আমাদের মান সম্মান নষ্ট হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু কথা হচ্ছে একটা জায়গায় তো অ্যাসেসমেন্ট ভুল হয়েছে। যে অ্যাসেসমেন্টটা ভুল যেটা হয়েছে, ওদের যখন জানা ছিল এবং একটা বিশেষ তিথি আসছে, ঠিক একদম, তখন এদের বোঝা উচিত, চিন্তা করা উচিত ছিল এত আসবে। এগুলো সাধারণত আমরা কি করি, কলেজ স্কোয়ার বা অন্য জায়গায় হলে যখন থেকে প্রচুর গ্যাদারিং আসছে, আমরা দড়ি দিয়ে কম্পার্টমেন্ট করে দিই। আগের কম্পার্টমেন্টটা ফাঁকা হবে, তারপরে আর পয়েন্ট অফ এন্ট্রির চেয়ে পয়েন্ট অফ এক্সিটটা ডিসপার্সাল ক্রাউড সবসময় বড় করা হয়, যাতে ডিসপার্স হয়ে যায়। 3-4টে দিক দিয়ে কলেজ স্কোয়ারে দেখবে, মমতা আলী পার্কে 3-4টে ছিল, ডিসপার্সালটা তাড়াতাড়ি করে দেওয়া। আর এখানে তো দড়ি দিয়ে করা যাবে না অত গ্যাদারিং, এখানে করা উচিত ছিল, করেছি কিনা আমি, আর ড্রপ গেট করে দেওয়া হচ্ছে, লোহার বা বাঁশের ড্রপ গেট করে যেই গ্যাদারিং। এখানে অনেক সময় কিছু বদমাইশ লোক করে কি, অবশ্যই এগুলো রিলিজিয়াস ক্রাউড, এগুলো করে না, এমন সময় বদমাইশি করে, পেছন থেকে কিছু ছেলে বদমাইশি উঠেছে, ও করে উঠে ঠেলে দিল। ওই যে ঢেউটা, ওটা সামনে আমরা তখন নজর রাখতাম ওদের, ওটাকে পিক আপ করে তুলে নিয়ে যেতাম। এই যে জিনিসগুলো করা, এইগুলো। আর এখানে একটা কিছু করেছে, আর যেটা হয়েছে সবচেয়ে বড় মানে আনপ্রেসিডেন্টেড জিনিস হয়েছে এবং আনইউজুয়াল হয়েছে, যে ডেড বডি যখনই এমনি সাধারণ লোক যদি অসুস্থ হয় হসপিটালে নিয়ে যেতে যদি মারা যায়, ব্রড ডেড হলে সেগুলো পোস্টমর্টেম হয়, সেগুলো আমরা এড়াবারও নই। কিন্তু এখানে যখন আনন্যাচারাল ডেথ হয়েছে, হসপিটাল সেটাকে পিএম না করে ছাড়লো কী করে? এটা তো মাস্ট, এটা তো করবে। যখন একটা হয়েছে ব্রড ডেড, এমনিও যদি ব্রড ডেড হয় ধরুন চাপাই, আমি বলছি ইউডি কেস, কেউ বাড়িতে মারা যায় না, এগুলো তো আর এতগুলো 30টা জায়গায় 40টা 50টা হলেও তো করা যায় না, তার মানে এখানে একটা ল্যাপস ছিল। এবং কাজেই টাকা দেবো না এইটা কোনো কথা না, কারণ টাকা প্রচুর পেয়েছে, টাকা না দেবার কোনো উদ্দেশ্য নেই। রবীন্দ্রনাথ বাবুর কথা জবাবটা আমি দিই। এই যে উনি বললেন অমিত শাহ, নাড্ডা কেউ থাকবে না, শুধু যোগী আদিত্যনাথ একা থাকবেন। আমি আগের দিনও দেখিয়েছি, আবারও দেখিয়েছি, যোগীজি দিল্লিতে গিয়ে প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানিয়ে এসেছেন এবং প্রধানমন্ত্রী আসবেন, অমিত শাহ আসবেন। অমিত শাহ এবং কোনো ভিআইপি, কোনো নেতা, আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি, কেউ কিন্তু শাহী স্নানের দিনকে সেখানে যায়নি। যে কোনো বিজেপির কার্যকর্তা থেকে নেতা প্রত্যেকে কিন্তু
মানে যেগুলো দিন তিথি আছে তার মধ্যে যাচ্ছে। আমাদের বহু কার্যকর্তা ঘুরে এসেছে, 25 তারিখ গিয়েছে, 26 তারিখ গিয়েছে, ঘুরে এসেছে। দুটো কথা, এক হচ্ছে নেতাদের জন্য হয়েছে, কেউ বলেননি। দুই হচ্ছে যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে, দেশের প্রধানমন্ত্রীকে কোথাও আমন্ত্রণ, যোগী আমন্ত্রণ জানবে, তারপরে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ কুম্ভ যাবেন, দেশের প্রধানমন্ত্রী। পুলিশ কর্মীদের কথা বলা হচ্ছে, সুমনদা তুমি কি জানো যে প্রত্যেকটা রাজ্য সেখানে পুলিশ পাঠিয়েছে? তামিলনাড়ু যারা কট্টর বিজেপি বিরোধী তারা পর্যন্ত আগের অনুষ্ঠানে আমি তো ফিগার দিয়েছি। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ 5টা সিভিক পাঠিয়েছে, 5টা সিভিক পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আমি এটা নিয়ে রসিকতা করতে চাই না, কিন্তু আমি বলছি ভাগ্যিস পশ্চিমবঙ্গ সিভিক পাঠায়নি। আমি শুধু একটাই কথা বলতে চাই যে আগের দিন যদি কোনো ভিভিআইপি যেখানে অমিত শাহজি যাচ্ছেন তাকে রাত 1টায় ঘটনা ঘটছে, যেদিনকে কি ঘটনা ঘটেছে সেদিনকে কোনো ঘটনা ঘটেছে, এটা তো হবেই। অমিত শাহজি 27 তারিখে গিয়েছে আর মৌনী অমাবস্যা 29 তারিখে ছিল। কালচারটা কেন বলছি আছে? প্রথম কথা তোমার আমি ডিফার করছি, ওইখানে যে পোস্টপোনের পরে আমি ক্ষতিপূরণ নিয়ে কথা বলছি না সুমন, কিন্তু এই সংখ্যাটা গোপন করা হবে। কত মৃত্যু হয়েছে কেউ জানি না, আমরা আজ অবধি জানি না। ওই ডেঙ্গির মতন, অজানা জ্বরের মতন। তুমি রিপাবলিক ডে বলো, স্বাধীনতা দিবস বলো, সেখানে ভিড় যায় না, যায়, কিন্তু এখানে মানুষকে মানুষ বলেই গণ্য করা হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্য আমি পুরোটা রাজনীতি হয়ে যাওয়ার আগে দ্রুত আমার পরের প্রতিবেদন দেখাবো, সেটা হচ্ছে কোথায় কোথায় এই ব্যর্থতা। একটা ঘোষিত এবং প্রত্যাশিত রেকর্ড ভিড় হবে, এটা উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করে দিয়েছিলেন, তারপরও কেন এই জিনিস হলো এবং ক দফায় হলো দেখুন। কখনো আগুন, কখনো পদপিষ্ট, কখনো হুড়োহুড়ি, বারবার বিপর্যয়ের সাক্ষী মহাকুম্ভ। আর এতেই প্রশ্ন উঠছে, মাসের পর মাস প্রচার চালিয়ে ভক্তদের আমন্ত্রণ জানালেও তাদের নিরাপত্তার পর্যাপ্ত বন্দোবস্ত কি করেছিল যোগী আদিত্যনাথের সরকার? এই বিপুল ভিড় সামলানোর মতো যথেষ্ট ব্যবস্থা কি করা হয়েছিল? তাহলে কদিনের মধ্যেই পরপর এত দুর্ঘটনা কেন? এখানে আমরা দাবি করছি 40 কোটি লোক বা তার থেকে বেশি লোক আসবে, তাহলে 40 কোটি লোককে যাতে অ্যাকোমোডেট করা যায়, উইচ ইজ কল ক্যারিং ক্যাপাসিটি, তার একটা ব্যবস্থা করতে হবে। এবং 40 কোটি লোক যখন বিভিন্নভাবে মুভ করবে, তার সেই মুভমেন্টের প্ল্যানিংটা পর্যন্ত আমাকে করে রাখতে হবে। প্রিপেয়ারনেসটা একদমই নেই, প্রপার প্ল্যানিংটা একদমই নেই বলে মনে হচ্ছে। কুম্ভ মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি। 6 দিনের মধ্যে 19শে জানুয়ারি ভয়াবহ আগুন লাগে কুম্ভ মেলার কয়েকটি তাঁবুতে। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে ছাই হয়ে যায় একের পর এক তাঁবু। এরপর মঙ্গলবার মৌনী অমাবস্যার রাতে ঘটে যায় পদপিষ্ট হয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা। যোগী প্রশাসনের দাবি অনুযায়ী হুড়োহুড়িতে প্রাণ গিয়েছে 30 জনের, আহত 100-র কাছাকাছি। আর এই সংখ্যা নিয়ে ধন্দ রয়েছে, কারণ 3 দিন কেটে যাওয়ার পরেও বহু মানুষ নিখোঁজ। এই ঘটনার রেশ কাটার আগেই বৃহস্পতিবার ফের আগুন লাগে কুম্ভ মেলার তাঁবুতে। অথচ এই মেলায় যে ভিড় হবে তা যোগী সরকারের অজানা ছিল না। স্বয়ং মুখ্যমন্ত্রী সগর্বে সেই সংখ্যা ঘোষণা করেছিলেন। मौनी अमावस्या के दिन हमारा अनुमान है कि 8 से 10 करोड़ तक श्रद्धालु प्रयागराज में आएंगे। प्रयागराज में सारी व्यवस्थाएं उनके लिए की जा रही हैं। কিন্তু এত মানুষের ভিড় সামলাতে যে ব্যবস্থা নেওয়া দরকার তা কি নিয়েছিল যোগী প্রশাসন, নাকি সব গুরুত্ব চলে গেছিল শুধু প্রচারের দিকে? ওয়াচ টাওয়ার আছে বলেছে, আমি জানি না কেউ ওয়াচ টাওয়ার দেখেছে কিনা। কোনো কোঅর্ডিনেশন বলে কিছু নেই, সিভিল ডিফেন্স কিছু নেই, কোনো মোবাইল হসপিটাল নেই, মোবাইল মেডিকেল ক্যাম্প নেই। ব্যারিকেডগুলো যেগুলো গ্যাংওয়ে করা হয়েছে সেগুলো কিন্তু সার্পেন্টাইন গ্যাংওয়ে করা হয়, এবং এন্ট্রি পয়েন্টটা কিন্তু সবসময় খুব ছোট থাকে, এক্সিট পয়েন্টটা বড় করা হয়। এখানে নাকি উল্টো করা হয়েছে। যোগী প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন করোনা পর্বের কথা, যখন এই উত্তরপ্রদেশেই মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। প্রয়াগরাজে গঙ্গার চরে দেহ পুঁতে দেওয়ার অভিযোগও সামনে এসেছিল। তখনও উত্তরপ্রদেশের ক্ষমতায় যোগী সরকারই। এবার সেই প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহাকুম্ভ নিয়েও বিতর্কের মেলা। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখানে আমি মনে করিয়ে দেবো যে গত বছর হাথরাসে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যুর ঘটনা ঘটল। এফআইআরে বলা হলো যে এই সৎসঙ্গের 80,000 জনের জমায়েতের অনুমতি ছিল,
অতিরিক্ত মানুষ জমায়েত হয়েছে, যার ফলে প্রশাসনের কিছু করার ছিল না। কিন্তু এই কথা তো কুম্ভে বলা যাবে না, তার কারণ এই প্রশাসন 40 কোটি মানুষের জন্য তৈরি। অন্তত 40 কোটি মানুষ মহাকুম্ভে আসবেন, এ তো প্রশাসন শুধু যে জানতো তা নয়, প্রচার করেছে। আমি ঠিক এই জায়গা থেকে কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, মনে আছে কোভিডের সময় সেখানেও আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদে একের পর এক মৃতদেহ চলে এসেছিল। ফারাক্কায় আমার মনে আছে যে ভয়াবহ ছবি, একটার পর একটা মৃতদেহ ভাসতে ভাসতে, তখন বলা হয়েছিল যে ইউপি থেকে দেহ সৎকার না করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। আমি বলছি যে প্রশাসনের যেটা রুটিন এসওপি, ইমেজটা হচ্ছে যে অত্যন্ত কঠোর প্রশাসন, উত্তরপ্রদেশ নয় উত্তম প্রদেশ, তিনি প্রয়োজনে ক্রিমিনালদের এনকাউন্টার করে মারেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসনিক খামতিটা সেটা কিন্তু রুটিন এবং এসওপিটাকেও অতিক্রম করে যাচ্ছে, সেটাও মানা হচ্ছে না। সুমনদা, সবচেয়ে আনফর্চুনেট যেটা, যে বিজেপির যোগী রাজ্যে ধর্মের পোস্টমর্টেম হয় কিন্তু মৃতদেহের পোস্টমর্টেম হয় না। এর থেকে আনফর্চুনেট কিছু হতে পারে না। 40 কোটি মানুষ আর ওদের এতে বলছে 20টা দ্রোণ। তুমি বিবেচনা করে দেখো, কোভিডের সময় এই উত্তরপ্রদেশে তুমি দেখালে এক্ষুনি প্রতিবেদন, মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো, চরে পুঁতে দেওয়া হলো, ফারাক্কায় মৃতদেহ পাওয়া গেল। ঠিক আমাদের রাজ্যেও দেখো, যারা ডিফেন্ড করছে এখন, তৃণমূল কংগ্রেস খুব হইই করছে এখন ওখানে ঘটনা নিয়ে, তবে এখানেও একটার পর একটা ঘটনায় মৃত্যুর কারণ তাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। কোমরবিডিটির তথ্য দিয়ে দেওয়া হয়েছিল কোভিডের সময়। ডেঙ্গু লেখা যাবে না হসপিটালে। বিজেপির স্লোগান কি? বিজেপির স্লোগান এই যোগী রাজ্যে, হিন্দুত্বের পোস্টার বয়ের যোগী রাজ্যে হিন্দু ক্ষেত্রে মে হে। আর কি দেখলাম ওখানে, কি ঘটলো? সরকারি অব্যবস্থায় গণহত্যা ঘটলো। কুম্ভে নাকি ওয়ার্ল্ড ক্লাস ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই যদি বিশ্বমান হয় তাহলে বুঝতে হবে বিশ্বগুরুর রাজত্বে নিঃস্ব হলো ভারত। সব দিক থেকে তো নিঃস্ব হচ্ছি আমরা, অর্থনীতি বলো, বেকারত্ব বলো, মূল্যবৃদ্ধি বলো, মানুষের নাবিশ্বাস। তখন তীর্থ করতে যাওয়া কিছু ধর্মপ্রাণ মানুষ, তাদেরকেও সরকারি অব্যবস্থায় মৃত্যু হলো তাদের, এবং ঘটনা ধামাচাপা দেওয়া হলো। ইংরাজি নিউজ চ্যানেলগুলোকে বাইরের তথ্য দেওয়া হচ্ছিল, যোগী রাজ্যের ওয়েবসাইট থেকে দেখানো হচ্ছিল কতজন স্নান করছে, মিনিটে মিনিটে পাল্টাচ্ছে, 1 কোটি লোক স্নান করলো, 2 কোটি লোক স্নান করলো। কিন্তু মৃতদেহ কতজন মারা গেল, এখনো অসুস্থ কতজন আছে, মনিটরিংটা তো আরো তীক্ষ্ণ হওয়ার কথা। তাতে একদম সেটা তো হলো না, হবে না। তার কারণ সবই চকচকানির রাজনীতি চলছে। প্রচার বেশি, বিজ্ঞাপনের ঢক্কানিনাদ। কলকাতা নীল সাদা রং হচ্ছে, বাড়ি হেলে যাচ্ছে। যোগী রাজ্যে প্রচারের ঢক্কানিনাদ, মানুষ পায়ের তলায় ডলে যাচ্ছে। অদ্ভুত কনসিকুয়েন্সেস আছে। তৃণমূল কংগ্রেসের ভাইপো, সে আবার এ নিয়ে বড় বড় কথা বলছে। ডেঙ্গু হয়েছে, আমার একটার পর একটা উদাহরণ আছে। তুমি ঘন্টাখানেক প্রোগ্রাম করেছো, অন্তত 5টা বাচ্চা ছেলে মারা যাচ্ছে। হাসপাতাল কিছুতেই ডেঙ্গু কথাটা হচ্ছে লিখবে না। আমি বলছি ওই 16 সিনেমার শেষ কয়েনটার মতো সুমনদা, দেখবে তো শেষ সিনেমার শেষে দেখলাম না যে দুদিকেই তেল ছিল অমিতাভ বচ্চনের। ঠিক তৃণমূল আর বিজেপি, কে তৃণমূল কে বিজেপি, দুটো সরকার শুধু প্রচারের ওপর আছে। স্যার যে কথাটা বলছিল, রবীন্দ্রনাথবাবু যে কথাটা বলছিল, এত হাজার কোটি টাকা শুধু বিজ্ঞাপন, শুধু খবর, শুধু পত্রিকাগুলোতে, লিডিং নিউজ পেপারগুলোতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কোনো কাজের কাজ হয়নি। আর তার সাথে আমি একটা কথা বলবো, দেখো লাস্ট 2 দিন আগে রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়েছে অভয়ার ঘটনার পর, শিক্ষা এবং স্বাস্থ্যে নাকি তৃণমূলের রাজ্য সরকার এগিয়ে চলেছে। অসাধারণ স্পিচটা লাগলো শুনতে, দারুণ, মানে একদম তালি বাজানোর মতন। 2011 সাল, অচ্যুতানন্দ মুখ্যমন্ত্রী কেরালাতে 100 জন স্ট্যাম্পেড, কিন্তু এগুলো কারোর মনে হয় না। সরকার পাল্টে গেছিল তো, এই শহরে সরকার পাল্টে গেছিল। যে শহর ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ সামলাতে পারতো না যে প্রশাসন, স্ট্যাম্পেড, মারামারি, বোমাবাজি কিরা দেখেছে, লড়িয়ে দিত। আরে লড়িয়ে দিয়ে পুড়ে যাওয়ার পরে নাটক করতে যাচ্ছে। আমি নির্মল ঘোষের মতো তাড়াতাড়ি দাও করে দাও, তাড়াতাড়ি দাও করে দাও, তথ্য প্রমাণ লোক আপনি দাও, যা সিরিয়াস করতে তাই তৃণমূল করছে। এসব বাজে কথা বলো না, এই সমস্ত ফালতু কথা বলে তো লাভ নেই। অশোক কুমার নাইক, রবীন্দ্র সরোবরে কতগুলো লাশ এসেছিল, ওই মুদিয়া নিয়ে এসবটা শুনে পাড়ার লোককে জিজ্ঞাসা করো, লজ্জা করা উচিত। রাহুল, এই যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা খুব দুর্ভাগ্যজনক। কেন বলছি? যারা মারা গেছেন তাদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এটা অত্যন্ত কথা হওয়া উচিত না, যে রাজ্যই হোক না কেন, আমার জামানায় হোক, ওর জামানায় হোক, যেটাই হোক। কিন্তু আজকে দাঁড়িয়ে আমার কোথাও, যার জামানাই হোক, সেই জামানার সেই যারা সরকার চালাচ্ছে তারা ব্যর্থ, মানতে হবে। কিন্তু যোগী আদিত্যনাথের
তুমি দেখবে প্রথম থেকেই যে প্রচারটা তুমি লক্ষ্য করে দেখবে, প্রথম দিকে প্রচারে এই যে তুমি হাতরাসে বললে যে ওখানে এত লোক মারা গেছিল স্ট্যাম্পেড হয়ে, এর আগেও বহু জায়গায় হয়েছে এরকম। তার মানে এটা নয় মহাকুম্ভ মানে 140 বছর পর একবার হয় মহাকুম্ভ, তার জন্য প্রচার তো আরম্ভ করেছে বিগত 3 মাস ধরে। প্রতিদিন এক বছর ধরে চলছে। সরকার কি প্রচার করেছে খুব অসুবিধা নেই, কিন্তু প্রচার এবং প্রস্তুতির মধ্যে গ্যাপটা নিয়ে প্রশ্ন। অ্যাজ এ টিচার অফ পলিটিক্স আমি বলবো যে প্রশাসনিক জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, যোগী আদিত্যনাথ সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। দুজনই তথ্য গোপন করার প্রশ্নে চ্যাম্পিয়ন। সেটা ডেঙ্গুর প্রশ্নে হতে পারে, এখানে মহাকুম্ভের হতাহতের প্রশ্নে হতে পারে। কোভিডে একই সঙ্গে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার পাল্লা দিয়ে কোমরবিডিটির তথ্য বাজারে ছেড়েছে। মমতা এবং যোগীকে নিয়ে আমার প্রশ্ন হচ্ছে একই জায়গায় আছে, যে যখন রাজনীতি সুবিধা পায় সে নিজে বক্তব্য রাখে। কিন্তু আপনাকে আমি বলতে চাই যে এটা কিন্তু প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি কিন্তু এটা রাজনৈতিক অভিঘাত আছে। আমি সরাসরি বলছি যে যোগী আদিত্যনাথের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট অনিশ্চয়তার জায়গা তৈরি হতে পারে। কেবল কিন্তু ঘূর্ণিপাক ঘুরছে, কিন্তু পলিটিক্সে ঘুরছে। একটাই প্রশ্ন হয়, তাদের বিজেপি সবার সমান দুঃখ হবে না? এবং দ্বিতীয় ইমিডিয়েটলি 5 তারিখে দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট, আপনি জানেন দিল্লি নির্বাচনে হিন্দু ভোটারদের কাছে গিয়ে বিজেপি কি বলবে? হিন্দুদের রক্ষা করার প্রশ্নটা আসবে এবং বক্তব্য একটা অন্য ডাইমেনশনে নিয়ে গেছে। আজকে যে কারণে প্রচারটা হয়েছে কুম্ভকে সামনে রেখে হয়নি, এটা সম্পূর্ণ বক্তব্য অন্য। সেটা হচ্ছে প্রচার, তার সঙ্গে প্রস্তুতিটা সমানুপাতিক হলে কারোর কিছু বলার থাকতো না। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নিই। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, মৃত্যু প্রয়াগরাজে, পোস্টমর্টম কলকাতায়, যোগী প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থার শিকার পুণ্যার্থীরা, ধিক্কার জানাই। মিহির কানুনগো লিখছেন, প্রয়াগরাজে মহাকুম্ভের মৃত্যুর দায় এড়ানো আর বাংলায় বিভিন্ন ঘটনার দায় এড়ানোর মধ্যে কোনো তফাৎ নেই। সুপ্রতীক চক্রবর্তী লিখছেন, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা তো এ রাজ্যেও ঘটেছে, তৃণমূল সরকারকে সেটা মনে রাখতে হবে। সপ্তর্ষি রায় লিখছেন, প্রচারে নজর দিতে গিয়ে নিরাপত্তার কথা ভুলেই গেছিল যোগী আদিত্যনাথের সরকার। পলাশ রায়চৌধুরী লিখছেন, মৃতদেহের পোস্টমর্টম না করানোটা কি ক্ষতিপূরণ না দেওয়ার কৌশল? আবার বলছি, টেকনিক্যালি বোধহয় আইনের ভাষায় ব্যাপারটা সেই রকম নয়, কিন্তু এইখান থেকে আমি নিঃসন্দেহে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা একেবারে সাধারণ মানুষের। এই রাজ্যের 5 জন সহনাগরিককে আমরা হারিয়েছি, প্রচুর মানুষ এখনও নিখোঁজ, তাদের পরিজনরা, তাদের সামনে কি প্রশাসনের হাত ততটা লম্বা হয়ে পৌঁছচ্ছে? যেটা সব থেকে জরুরি, সমস্ত রাজনৈতিক প্রশ্নের থেকে অনেক বেশি জরুরি, একজন ব্যক্তি মানুষ এবং তার পরিবারের যন্ত্রণাটা। দেখুন, মহাকুম্ভে গিয়ে মৃত্যু হয়েছে রাজ্যের 5 বাসিন্দার। এখনো খোঁজ নেই বহু মানুষের হাটের মাঝে যারা হারিয়ে গিয়েছেন। কুম্ভস্থানে গিয়ে নিখোঁজ দক্ষিণ 24 পরগনার গোসাবার বাসিন্দা গীতা মণ্ডল, বয়স 60। ছেলেকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে পাড়ি দিয়েছিলেন তিনি। ওখান থেকে স্নান সেরে যাওয়ার পথে রাস্তায় জ্যামের কারণে মায়ের হাত আমার থেকে আলাদা হয়ে যায় এবং সেখান থেকে মাকে আমি এখন খুঁজে পাচ্ছি না। এখানকার থানার পুলিশ স্টেশনে আমাদের নাম অ্যাড্রেস লিখে নিয়েছে, কিন্তু ওদের থেকে কোনো সাহায্য পাচ্ছি না এবং এখানকার পুলিশ অফিসারেরাও ঠিকঠাক কোঅপারেট করছে না আমাদের সাথে। সেখান থেকে পাগলের মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। অমৃতস্নানে গিয়ে নিখোঁজ উত্তর দিনাজপুরের ডালখোলা থানার চাঁদগোলার এক বাসিন্দাও, নাম ধীরেন মজুমদার, বয়স 75। 5টা নাগাদ ওখানে স্নান করেছে, স্নান করে ওঠার পর থেকে একটা ভিড় আসে, সেই ভিড়ের মধ্যে সবাই এলোমেলো হয়ে গেছে, সবাই ঠিক জায়গায় পৌঁছে গেছে, আমার বাবা পৌঁছাতে পারেনি, এখন কোনো খবরই নেই। মিসিং ডায়েরি এইখানে ডালখোলা থানায় গিয়েছিলাম করার জন্য, সেখানে বলে যে মিসিংটা করতে হবে, যেখানে হারিয়েছে সেখান থেকে মিসিং ডায়েরি করতে হবে। কুম্ভমেলায় শাহী স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা অনিতা ঘোষ, বয়স 60। সমরেশ বসু লিখেছেন, বৈচিত্র্যের সন্ধান আমাদের মনেরই সন্ধান, মানুষ খোঁজার ছলে আমরা মন খুঁজি, সেই সন্ধান এখনো শেষ হয়নি। হারিয়ে যাওয়া প্রিয় মানুষের জন্য মন ভালো নেই অসংখ্য পরিবারের, প্রতীক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না। শান্তনু নস্কর, সুদীপ চক্রবর্তী ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন ছবিটা একটুও পাল্টাচ্ছে না। মালদার ইংরেজ বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের একেবারে প্রথম দিককার সঙ্গী বাবলা সরকারকে কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হলো আমরা সবাই দেখলাম। দ্বিতীয়ত মালদার কালিয়াচকে রাস্তায় ফেলে পাথর দিয়ে থেঁতলে যে ভয়ঙ্কর ছবি তৃণমূল কর্মীকে খুনের আমরা দেখাতে বাধ্য হলাম। তৃতীয়ত নৈহাটিতে আজকে দুপুর 3:30-র সময় যা হলো নিঃসন্দেহে ভয়ঙ্কর। ভর দুপুরে থেঁতলে একজন মানুষকে, একজন তৃণমূল কর্মীকে খুন করা হলো। এবং সবথেকে বড় কথা, তারপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে রাজনৈতিক চাপানুতর। কীরকম? তৃণমূল বলল যে এর পেছনে বিজেপি আছে। অর্জুন সিংয়ের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দিয়ে দেয়া হলো। অর্জুন সিং বললেন যে পার্থ ভৌমিক আগুন নিয়ে খেলছেন। ব্যারাকপুরে তৃণমূল সাংসদের হুঁশিয়ারি যে এলাকার লোক অর্জুনের বাড়ি ঘেরাও করবে। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, গোটা ব্যারাকপুর সাব ডিভিশন কার্যত উত্তপ্ত হয়ে আছে। আমি প্রথমে ঘটনাটা দেখাবো, তারপর এই ঘটনার যে বিভৎসতা আপনাদের সামনে রাখবো। कौन मारा जानते हैं? जानता कौन मारा? वही राजेश दुश्मनवा मरले बा। ফের খুন তৃণমূল কর্মী। এবার উত্তর 24 পরগনা নৈহাটিতে দিনে দুপুরে ঘটে গেল হাড় হিম করা খুনের ঘটনা। দু সপ্তাহ আগে মালদার কালিয়াচকের সামনে এসেছিল এই ভয়ঙ্কর ছবি। এবার মালদা থেকে প্রায় 270 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনা নৈহাটিতে সেই একই কায়দায় গুলি করে থেঁতলে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী সন্তোষ যাদব ও অভিযুক্ত রাজেশের মধ্যে এলাকা দখল নিয়ে বিবাদ দীর্ঘদিনের। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাজেশের ওপর হামলা চালায় সন্তোষ। পরদিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় যাচ্ছিলেন রাজেশ। পথেই তৃণমূল কর্মীর মুখোমুখি পড়ে যান তাঁরা। অভিযোগ, এরপরই সন্তোষের টোটোর পেছনে দলবল নিয়ে ধাওয়া করেন রাজেশ। পথ আটকে টোটো থেকে টেনে হিঁচড়ে নামানো হয় তৃণমূল কর্মীকে। থেঁতলে খুন করা হয় তৃণমূল কর্মীকে। এটা অর্জুন সিং করিয়েছে এই চিন্টু এবং ধাওড়া রাজেশের ডাকনাম হচ্ছে ধাওড়া রাজেশ। এরা বিজেপির সমর্থক, এরা বিজেপি করে, অর্জুন সিং এর হয়ে এরা দল করে। একটাও গুলি চলেনি। বিজেপির লোক থাকলে তো ধরবে, তৃণমূল লোক থাকলে তো ধরবে না পুলিশ, এটাই তো নিয়ম আছে। তো এটা পুরো জিনিসটাকে ঘোরাবার জানে পার্থভূমিজ খেলাকে জানে। নৈহাটি তৃণমূল বিধায়ক থেকে নৈহাটি পুরসভার চেয়ারম্যান দাবি করছেন দলীয় কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুন করা হয়েছে, যদিও পুলিশের আবার উল্টো বক্তব্য। দুটো গুলি, একটা কপালের এখানে, একটা নাকে, এই দুটো গুলি ভেতরে, আর একটা এইখানে লেগেছে, একটা এখান দিয়ে বেরিয়ে গেছে। মোট 4 রাউন্ড গুলি ওখানে চালায় এবং ও ওখানটাতেই স্পটেই মারা যায়। গুলি তো 2-3 রাউন্ড করেছে, দেখা তো যাচ্ছে না, যেটু মোটামুটি দেখা যাচ্ছে, যেটা ক্ষত চিহ্নে পাওয়া যাচ্ছে, 2 রাউন্ড করেছে, একটা নাকের এখানে করেছে, একটা মাথায় করেছে। না, গুলি চলেনি। আমরা ভিডিও ফুটেজও দেখেছি। এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট করব। খুনের পর নৈহাটির গরিফাতে অর্জুন সিং এর নির্বাচনী কার্যালয় সিং ভবনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গরিফাতে বিজেপির নির্বাচনী কার্যালয়, সেখানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত আসবাবপত্র বাইরে বার করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে নির্বাচনী কার্যালয় পুরো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। একেবারে আসবাবপত্র থেকে শুরু করে দরজা জানলার কাঁচ সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে। মালদায় প্রথমে তৃণমূল নেতা, তারপর তৃণমূল কর্মী, এবার উত্তর 24 পরগনাতেও দিনে দুপুরে খুন সেই শাসক দলের কর্মী। নৃশংসতাটা শুধু আরজি করে নেই, এখন রাস্তাতেও আছে। আর এই নৃশংসতা যেমন আরজি করে হাত তুলে দিল, যারা অন্যায়কারী, যারা চরমতম হিংসতার পরিচয় দিল, যখন সেখানে অপরাধীদেরকে বাঁচানো হয়, তখন পশ্চিমবঙ্গের রাস্তাগুলো এইভাবেই হাইনাদের দখলেই চলে যায়। মূল অভিযুক্ত এখনো পলাতক। সমীরণ পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল, আমি যে ঘটনা থামার লক্ষণ নেই, ঘটনা থেকে শিক্ষা নেই, এবং আমি ধরে নিচ্ছি যে বিজেপি মেরেছেন, অর্জুন সিং মেরেছেন, সিপিএম, কংগ্রেস, যেই মানুষ, প্রশাসন কি করছিল? পরপর কয়েক সপ্তাহের মধ্যে একজন তৃণমূল নেতা, একজন তৃণমূল কর্মী, আজকে একজন তৃণমূল কর্মীকে ভর দুপুরে থেঁতলে প্রকাশ্য রাস্তায় খুন। 4 রাউন্ড নাকি গুলি চলেছেন বলে দাবি। কোথায় আইন শৃঙ্খলা, কোথায়? না দেখো শিবরাম, আমি একটা যেগুলো ঘটনাগুলো বলছি, ঘটনাগুলো ঘটেছে এবং ঘটেছে এটা ব্যারাকপুর, বিশেষ করে নৈহাটি, ব্যারাকপুর, আমি বলছি তোমাকে, না ঘটছে এগুলো।
এবং কোথাও দাঁড়িয়ে একদম যে গাফিলতি নেই কথা বলার মতো জায়গা নেই, কোথাও দাঁড়িয়ে প্রশাসনিক গাফিলতি ডেফিনেটলি হচ্ছে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তোমার মনে আছে বলেছিলেন যে কোথাও যদি দাঁড়িয়ে পুলিশ প্রশাসনে এখানে একাংশ কোথাও একটু ঢিলেতামি দেখায় তাহলে কিন্তু আমি এটাকে বরদাস্ত করবো না। এবং পরবর্তীকালে বোমাগুলি আসছে কোথা থেকে? ডাইরেক্ট মুখ্যমন্ত্রী গুলি বোমা চলা এখানে কোনো ব্যাপার নেই। আমি তোমাকে একটা কথা বলি, তো কিছুদিন আগে ববিদারা কথা বলেছেন মাননীয় মেয়র যে ঢিল মারলে যার মাথায় গিয়ে পড়ে সেই তৃণমূল কংগ্রেস। এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার বলা হচ্ছে, আজকে ববি হাকিম কি বলেছেন এই অনুষ্ঠানেই দেখাবো। আমি তো বলি তৃণমূল কংগ্রেস কোথাও দাঁড়িয়ে প্রভোকেশন বা প্ররোচনা কোথাও আসছে কিনা, যেখানে দাঁড়িয়ে এই রাজ্য সরকারকে কিছুভাবে কোনোভাবে মেলাইন করা যাচ্ছে না, কোথাও দাঁড়িয়ে কোথাও ফিকির পাওয়া যাচ্ছে না। আমি বলবো প্রশাসন তুলে দিচ্ছে, পুলিশ ধরবে তো, এইসবের পথ মানুষের আছে। তার জায়গায় দাঁড়িয়ে এখানে কোথাও কেউ বিরোধী পক্ষ থেকে প্ররোচনা দিয়ে এটাকে লাগাচ্ছে কিনা এটাও দেখতে হবে। না দেখো তো, সেইটাই তো প্রশাসন দেখবে। আমি বলছি রাজশ্রী, আমি বিচিত্র থেতলে খুন হলে এই মাত্র ববি হাকিমের বক্তব্য দেখাবো, তিনি বলছেন ক্রিমিনালদের জায়গা। সুপারি কিরার এরে বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ড থেকে আসছে, অস্ত্র আসছে কোথা থেকে? অস্ত্র আসছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড। আমি বলছি 14 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তাদের প্রশাসন পুলিশ কি করছে? আমার আপনার করের টাকায় পুলিশ তো আমি ধরে নিচ্ছি যে পুরোটা রাজনৈতিক ষড়যন্ত্র তোমরা নয় কৌস্তবরা নয় শুভঙ্কর দ্বারা করছেন, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, কিন্তু আটকাবে তো পুলিশ। কোথায় তারা? দেখো, পুলিশকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সর্বময় কর্তাকে তার বাড়ির কালী পুজোয় প্রসাদ বিলি করার দায়িত্ব করে, খিচুড়ি দেওয়ার যাই হোক প্রসাদ দিয়ে, এইটা যদি পুলিশের কাজ হয়, পুলিশের কাজ যদি হয় 2500 পুলিশ মিলে ভাইপোকে এসকর্ট করছে এবং তৃণমূলের আভ্যন্তরীণ দলীয় নির্বাচন সামলানোর জন্য কে গেঞ্জি চুরি করে নিয়ে যাচ্ছে, কে কি চুরি করে নিয়ে যাচ্ছে সেগুলো করার জন্য, তো খুব স্বাভাবিকভাবে এগুলো সেখানে হবে। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলের অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া উচিত। আমরা বারবার বলেছি, কারণ তৃণমূলই আমার আশঙ্কাটা যে এই যে রাজনৈতিক তরজাটা আপনারা স্টুডিওতে দেখছেন, কার্যত একটা অগ্নিগর্ভ পরিস্থিতির ওপর ঠিক এটাই হচ্ছে। তার কারণ তৃণমূল একদম পরিষ্কার, পার্থ ভৌমিক বলছেন যে অর্জুন সিং সরাসরি এই হত্যাকাণ্ডের জন্য যাই, অর্জুন সিং বলছেন পার্থ ভৌমিক আগুন নিয়ে খেলছেন। আর ফল আউটটা কি হচ্ছে? তার ফলে নির্বাচনী কার্যালয়ে আগুন জ্বলছে, একটার পর একটা অফিস ভাঙচুর হচ্ছে, সব থেকে বড় কথা মানুষের প্রাণ চলে যাচ্ছে। তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, শাসক দল, সম্ভবত পরিসংখ্যান এখন বলছে যে সব থেকে বেশি আক্রান্ত এবং সব থেকে বেশি রক্ত ঝরছে শাসক দলের নেতাকর্মীদের। কেন? আমি একবার দ্রুত এই রাজনৈতিক তরজার এলাকা থেকে কি আসছে দেখে নেব। অর্জুন সিংয়ের ইনস্ট্রাকশনে ধারুয়া রাজেশ আর তার 2 ছেলে আরও 4-5 জন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো। 7 জনের মতো আছে। ধারুয়া রাজেশ তো ছিল, ওর 2 ছেলে, ওরা গুলি ফুলি চালিয়েছে আর ইট দিয়ে মেরেছে, ক্রমশ বেরোবে। কিন্তু এর মাথা অর্জুন সিং, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই অভিযোগের, এই মারাত্মক অভিযোগের কি জবাব দিচ্ছেন অর্জুন সিং দেখাবো। ইনস্ট্রাকশনে সনদ পার্থভূমিকে ইনস্ট্রাকশনে ওখানে সব নয়া বাজারে জেহাদিরা ওরা গিয়ে ওখানে আগুন ধরিয়েছে। আর ওর লিড করছিল গুড্ডু বলে লোটো কিং যে আছে, সমস্ত কাউ ছিল, লোটো মাফিয়া ছিল, এরা সব গিয়ে ওখানে লুটপাট করেছে। বলছে জনরোষে আগুন লেগেছে। জনরোষ, এই জনরোষ পাল্টাও হতে পারে। জনরোষ একতরফা হয় না, জনরোষ দুতরফা হয়। প্রধানমন্ত্রীকে, অমিত শাহজিকে আমরা চিঠি অলরেডি মেল করেছি, ইমিডিয়েট এটাকে স্টেপ নেওয়া দরকার। কেন এখানে পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। অর্জুন সিংয়ের এই বক্তব্যে পার্থ ভৌমিক কি জবাব দিলেন দেখাবো। এরপরে মানুষ ঘেরাও করবো, যেভাবে খুনের রাজনীতি শুরু করেছে, এরপরে ব্যারাকপুরের মানুষ মজদুর ভবন ঘেরাও করবে। পুরো ওর প্রত্যক্ষ মদতে হয়েছে, খুনটা ওই করিয়েছে। 100 বার ওর পরিবার করবে। ও বসে বসে খুন করছে একটার পর একটা। ইলেকশনের আগেও খুনের রাজনীতি করে এলাকা সন্ত্রস্ত করতে চেয়েছিল। বিশ্বনাথ, আশঙ্কার জায়গাটা হচ্ছে যে মোটিভগুলো দেখুন। এক হচ্ছে বাবলা সরকারের ক্ষেত্রে রেল ইয়ার্ডের কে মাল ওঠাবে ইত্যাদি, সেটা শোনা গেল। কালিয়াচকে এলাকার দখল কার হাতে থাকবে, পঞ্চায়েত কার কথা শুনবে, নৈহাটিতে নাকি ক্ষমতা দখলের রাজনীতি, অথবা আমি যদি সরাসরি শাসক বনাম বিরোধী দেখি, আমি বলছি তো মারাত্মক জায়গায়। দেখুন, রাজনীতিতে কিছু দুর্বৃত্ত থাকে, এটা স্বাভাবিক, মানে সাধারণত থাকা উচিত না, কিন্তু থাকে। কিন্তু তৃণমূল শাসনকালে কিন্তু দুর্বৃত্তরাই রাজনীতিকে পরিচালনা করছে। এবং মানে টাইমস অফ ইন্ডিয়াতে একটা প্রতিবেদন ছিল
যেখানে দেখানো হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের যারা জয়ী হয়েছে তাদের একটা বড় অংশ তাদের ক্রিমিনাল ভয়ঙ্কর রেকর্ড, যেটা আমরা আলোচনার মধ্যে আনি না, আমরা শুধুমাত্র সাংসদের ক্রিমিনাল রেকর্ডটার আলোচনা করি। ফলে ক্রিমিনালরা যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, একটা বড় অংশ ক্রিমিনাল থাকে, সেখানে আপনি শান্তি কি করে প্রতিষ্ঠা করবেন? দ্বিতীয় যেটা, পুলিশ চাইলেও কি সুমনদা মানে ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? চাইলেও পুলিশ পারে? পুলিশ যদি ভালো কোনো কাজ করে, আমরা তো পুলিশকে বারবার দেখি যে মানে তাকে শাস্তি দেওয়া হয়। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, কলকাতা কর্পোরেশন, কলকাতা নির্বাচন 2016 ভালোভাবে পরিচালনা করলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র, তাকে কীভাবে সরানো হলো এবং তার লোকজনকে, আমি দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ না করে, মানে পুলিশটাকে যদি শুধুমাত্র তৃণমূল তার ভোটের রাজনীতির থেকে দেখে, ভোট আদায়ের জায়গা থেকে পার্টি পলিটিক্সকে ব্যবহার করে এবং একই সাথে পুলিশ নিয়োগ না করে সিভিক ভলান্টিয়ার দ্বারা পুলিশ পরিচালনা করে, তাহলে এর থেকে ভালো আশা করবেন না, খারাপ আশা করবেন। আমি আসবো অনিলদার কাছে যাবো। অনিলদা, পুলিশ কোথায়? আমি খুব সিম্পল প্রশ্নটা করছি একজন নাগরিক হিসেবে। সেটা হচ্ছে, এইমাত্র রাজস্বী বললো যে কুম্ভতে আমাদের রাজ্যের পুলিশ যায়নি, পুলিশের সংখ্যার কোনো সমস্যা নেই। বেশ, আমি বলছি যে যখন তৃণমূল কর্মী নৃশংসভাবে রাস্তায় তাকে থেঁতলে মারা হচ্ছে, গুলি চলছে বলে অভিযোগ, সেখানে পুলিশ নেই। তারপর যখন বিজেপি অফিস ভাঙা হচ্ছে, সেখানে পুলিশ নেই। তাহলে পুলিশ কোথায়? আলাদা কমিশনারেট হয়েছে একটার পর একটা। এখন মাঝখানে একদিন মহামান্য আদালত, উচ্চ আদালত একদিন কমেন্ট করেছিলেন সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না কোনো একটা ঘটনায়। এখন কথা হচ্ছে, কলকাতা পুলিশ থেকে বা আমাদের স্টেট থেকে অনেকে ইউএন মিশনে ডিউটি করে এসছে, আর যে পুলিশ কোথায়? যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে আগে বলতো ছাগল দিয়ে ধান চাষ হয় না, এখন তো ট্রাক্টর পাওয়ার টিলার বেরিয়ে গেছে। এখন এই সিভিক ভলেন্টিয়ার, পুলিশের একটা কনস্টেবল রিক্রুটমেন্ট করতে গেলে তার একটা ফিজিক্যাল ফিটনেস দেখা হতো, তার ট্রেনিং ছিল, তার একটা রিটিন পরীক্ষা হতো, তারপরে সে কাজ করানো সদিচ্ছা কি আছে সেটাই তো। না রিক্রুটমেন্ট প্রসেসটা দেখুন, আমি তো বলছি একটা বছর আমাকে আমি বলছি তখন হয়নি কিছু, তো তারা রিওয়ার্ডে কতগুলো জনশেষ হচ্ছে, আমি দ্রুত একবার রাজ্যের মন্ত্রী, প্রত্যেকের কাছে আসবো। রাজ্যের মন্ত্রী ববি হাকিম, হেভিওয়েট মন্ত্রী, তিনি কি বলেছেন এই ঘটনা নিয়ে দেখাবো। বিহার থেকে, ইউপির থেকে লোকে এসে ওখানে কাজ করতেন, ওই জায়গাটা হচ্ছে ক্রিমিনালদের জায়গা। কারণ ওর মধ্যেই, আমি বলছি না যে আমাদের যারা ওয়ার্কার ভাইরা তারা ক্রিমিনাল না, কিন্তু ওর মধ্যেই ঢুকে পড়ে ক্রিমিনাল। আমি রাহুলের কাছে যাব। রাহুল, আমি বলছি যে ওই জায়গাটা ক্রিমিনালদের জায়গা। আমি বলছি যে সেইটা আমি ধরে নিচ্ছি যে ববি হাকিম একদম সঠিক কথা বলেছেন, ক্রিমিনালদের জায়গা সেটা প্রশাসন জানে, রাজ্যের এত গুরুত্বপূর্ণ মন্ত্রী জানে, তো সেই ক্রিমিনালদের জেলে পোড়া হচ্ছে না কেন? ক্রিমিনালদের জায়গা যদি একটা রাজ্যের মধ্যে থাকে, তো পুলিশের জায়গাটা কোথায়? তোমাকে একটা কথা বলি, বিশ্বনাথ যে কথাটা বললেন না, আমার ক্রিমিনালদের জায়গার ব্যাখ্যা চাই। তারা বললেন না যে এটা এসে বহাবুলিদের জায়গা, এখানে আজ কি রাহুল বলুক। আমাকে প্রথম কথা বিশ্বনাথ বললেন দুর্বৃত্তরা, তাহলে মানুষ দাঁড়িয়ে দুর্বৃত্ত সরকার ভোট দিচ্ছে, তাহলে মানুষ তাই দিচ্ছে। 50% তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে, সরকার বাড়াচ্ছে, মানুষ তাও সাপোর্ট করছে, তাই তো আপনার কথা। তর্কের খাতিরে এবার উল্টো দিক থেকে দেখছি যে ববি হাকিম বলছে, আমি জানি না ভাটপাড়া বলেছে কিনা, অনেকে বলে ভাটপাড়ায় বোমাগুলি খুব সাধারণ ব্যাপার। তাই যদি হয়, সেটা 14 বছরে সেই ছবি পাল্টানোর দায়িত্ব। আমি বলছি ক্রিমিনালদের জায়গা, রাজ্যের মধ্যে ক্রিমিনালদের জায়গা থাকতে পারে। সুমনদা, এই সব ব্যারাকপুরের ঘটনা আর অর্জুন সিং থাকলেই মনে পড়ে যায় মদনদার একটা বক্তব্য, আর অর্জুনের বাড়িতে বোমা পড়বে না, অর্জুন এখন আমাদের দলে। অন ক্যামেরা মদনদা বলেছিলেন। পরিস্থিতি এতটুকুও বদলায়নি। বুদ্ধবাবু অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে অন রেকর্ড বক্তব্য দিয়েছিলেন 1977 থেকে 1996 অবধি 28,000 পলিটিক্যাল মার্ডার্স হয়েছে। আরএসপি বনাম কমিউনিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক বনাম কমিউনিস্ট পার্টির মারামারি, ইন্টার রাইভেলরি, পলিটিক্যাল মার্ডার্স, কার্যকর্তাদের খুন, বাসন্তী থেকে আরম্ভ করে গোটা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বিশ্ব সংসারে জানি। এখন তৃণমূল মারছে, তৃণমূল মারছে। আমি বলছি পশ্চিমবঙ্গের এইটা যেরকম রাজনৈতিক হিংসা, যেরকম ঐতিহ্যের অবস্থা, কিন্তু আমি বলছি ভাটপাড়ায় একসময় বিদ্যালঙ্কার, তর্কালঙ্কারদের জায়গা ছিল,
এখন বোমাগুলির জায়গা। আমি আসবো, আমার অন্য অতিথিদের কাছেও আসবো, কিন্তু তার আগে দ্রুত কেন আজকের এই নৈহাটির ঘটনা আমাদের এতটা স্তম্ভিত করে দিয়েছে? কারণ ঘটনার ধারাবাহিকতা একটুও থামানো যাচ্ছে না, ঘটনায় কোথাও একটা দাঁড়ি লাগানো যাচ্ছে না, একটার পর একটা ঘটনা। মালদার বাবলা সরকারের ঘটনা, মালদার কালিয়াচকের ঘটনা, আর একই রকম ঘটনা নৈহাটিতে। এই ধারাবাহিকতার শেষ কোথায় দেখুন। প্রকাশ্যে নৃশংসভাবে সেই ধাওয়া করে থেঁতলে খুন, আগাগোড়া একই ঘটনাক্রম, উঠল সেই গুলি চালানোর অভিযোগও। 2 সপ্তাহের ব্যবধানে মালদার কালিয়াচকের ছবি ফিরল উত্তর 24 পরগনার নৈহাটিতে। ফের দিনে দুপুরে খুন হন আরও এক তৃণমূল কর্মী। कौन मारा जानते हैं? हाँ जानता है। कौन मारा? जानता है। वही राजेश दुश्मनवा मरले भाई। 14 জানুয়ারি মালদার কালিয়াচকে প্রকাশ্য নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল কর্মী আতাউল হক ওরফে হাসুকে। গুরুতর জখম হন তৃণমূলের অঞ্চল সভাপতি ও তার ভাই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নৈহাটিতে ধাওয়া করে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও দিকে দিকে এত অস্ত্র হাতে হাতে ঘুরছে কিভাবে? আইন শৃঙ্খলার এই দশা কেন? পশ্চিমবঙ্গকে দুষ্কৃতির স্বর্গরাজ্যে পরিণত করার দায় আর কবে নেবে তৃণমূল? প্রশ্ন তুলছে বিরোধীরা। চূড়ান্ত নৈরাজ্য, অ্যাবসলিউট লনেসনেস, তৃণমূলের সঙ্গে জমি নিয়ে তৃণমূলের মারামারি, আর তার কারণে থেতলে খুন, মাথায় পাথর দিয়ে ইট দিয়ে আঘাত করে খুন। মানে মালদার তৃণমূলীদের থেকে অনুপ্রাণিত হয়ে খুনের এই পদ্ধতি তারা বেছে নিয়েছে। এটা কোনো ঘটনা সেখানে ঘটেছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, এখানে রাজনৈতিক কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। এই ঘটনায় মূল অভিযুক্ত এখনো পলাতক। সন্দীপ সরকার, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। বাবুন, তো ভাটপাড়া সংস্কৃত টোলের জন্য বিখ্যাত ছিল, সেখান থেকেই নামকরণ। বিদ্যালঙ্কার, তর্কালঙ্কার এরা থাকতেন, আর সেখান থেকে বোমাগুলির রাজনীতির জন্য ভাটপাড়া, এবং রাজ্যের মন্ত্রী বলছেন যে একটা রাজ্যের একটা বিশেষ এলাকা, কোন এলাকাটি নির্দিষ্ট করেননি অন্তত এই বক্তব্যে, সেটা হচ্ছে ক্রিমিনালদের জায়গা, ক্রিমিনালদের এলাকা। থাকবে কেন ক্রিমিনালদের এলাকা? ক্রিমিনালদের তো জেলে বন্ধ করে সুশাসন দিতে হবে। তবে এটা ঠিক কৌস্তব, তুমি খোলা ক্রিজে ব্যাট করতে নামার মতো ব্যাপারটা নয়। ভাটপাড়া ব্যারাকপুর সাব ডিভিশনের একটার পর একটা জায়গা বাম আমলে শুধু ভোটের দিন নয়, বহুদিন বা তোমার সংঘর্ষ, গুলি এবং রাজনৈতিক সংঘর্ষ নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। আসলে ডাইলিউট করে দেওয়া হবে, না 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 না, ইতিহাসটা মনে করিয়ে দেওয়া। আমি বলছি আজকের যে ঘটনা হয়েছে থানা থেকে 200 মিটারের মধ্যে হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, 0 অ্যারেস্ট। পার্থভৌমিক সব জেনে গেলেন কি করে? মমতার পুলিশ কি থানার 200 মিটারের মধ্যে মমতার পুলিশ কি লবেঞ্চুস খাচ্ছিল নাকি? বারবার এই ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী গিয়ে মালদাতে বলে দিলেন, মালদা নিয়ে মুখ্যমন্ত্রী বলে দিলেন এসপি অপদার্থ, ব্যবস্থা নিয়েছেন। যতক্ষণ না আপনি ব্যবস্থা নেবেন, আপনার শান্তি সেনারা তো শান্তি সেনাদের জায়গা, অর্জুন সিং, সোমনাথ শ্যাম, কখন বিজেপি কখন তৃণমূল, কখন বিজেপি কখন তৃণমূল, আপনি ধরতেই পারবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন বিজেপি, বিকালবেলা বোমাগুলি কমবে না, যে দলেই থাক একই রকম থাকবে। আরে কার সাথে কি খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা করবেন? খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা হয় না। যার সময় দাঁড়িয়ে দৌলত তৈরি হয়েছে, খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা করবেন না। যা ছাত্র সমাজ দেখেন না, সিপিএম কে খুন করে রাখেন। আমি রবীন্দ্রনাথ কাছে যাব। আমি একটা জায়গায় ফ্যাক্ট, যে এই ব্যারাকপুর সাব ডিভিশনে একজন কংগ্রেস নেতাকে 9 দশকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল। আমি বলছি কোথাও হিংসা মুক্ত ছিল না, কিন্তু আমি বলছি আমি যদি জানি যে একটা জায়গা ক্রিমিনালদের জায়গা, আমি সেখানে পুলিশ পাঠিয়ে সেই জায়গাটাকে ভদ্রলোকেদের জায়গা, সৎ মানুষের জায়গা, যারা বোমাগুলি চালাতে পারে না তাদের জায়গা করছি না কেন? দেখুন, সপ্তাহে 3 থেকে 4 দিন আমাদের এই মায়ের কান্না দেখতে হয়, আর এই অল্প বয়সী ছেলে, আমাদের ছেলের বয়সী, তাদেরকে কুচিয়ে কুচিয়ে মারে বা থেতলে থেতলে মারে। আসলে গোটা এই অসহায় যুবকগুলো যারা মারা যায়, তারা জানবেন গোটা পশ্চিমবঙ্গে একটা সিন্ডিকেট কালচার চালু হয়েছে। এই কোনো না কোনো সিন্ডিকেটের তারা কাজ করে। না না, সিন্ডিকেট এই পরিমাণ আমি দেখি, এই সিন্ডিকেটের কালচার দেখি। এই সিন্ডিকেটগুলো কোনো না কোনো নেতার অধীনে থাকে, আর এই সিন্ডিকেটগুলো থেকে যখনই ছেলেগুলোকে না আনতে পারে বা ছেলেগুলো যখন যায় না, তখন নেতারা তাদের হয়ে খুন করিয়ে দেয়।
এই ঘটনাটা ঘটছে, আরে এটা তো হচ্ছে এখন এইভাবে কোনোদিন সব থেকে প্রশ্ন, এত অস্ত্র আসছে কোথা থেকে? আমি জানি না এত অস্ত্র আসছে কোথা থেকে এবং এত অর্থ আসছে কোথা থেকে। তবে অর্থের কথা বললে একটা অর্থ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কামারহাটির প্রবীণ বিধায়ক মদন মিত্র। তিনি মারাত্মক কথা বলেছেন, তবে দলের মধ্যের কথা, কিন্তু তিনি একেবারে পরিষ্কার বলছেন যে মন্ত্রী হতে গেলেও নাকি টাকার লেনদেন হচ্ছে এবং পার্টি দলের পদে টাকা দিয়ে, সেটা কখনো 10 লক্ষ আর মন্ত্রী হতে গেলে কোটি, 10 কোটি, 20 কোটি, বড় বড় অঙ্ক বলছেন মদন মিত্র। ঠিক কী বলেছেন মদন দা, দেখাবো। আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে। না ভাই মন্ত্রী হতে গেলে, একটা ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা, আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। তৃণমূলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। বিরোধীরা দীর্ঘদিন ধরে বারবার এই অভিযোগ করে আসছে, কিন্তু এবার খোদ মদন মিত্র যা বললেন তা বিস্ফোরক। দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে। আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম, আমার কোনো ক্ষমতাই ছিল না। রাতারাতি আমি এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছি। তা এখন আমার পদ চাই। তা আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে। না ভাই মন্ত্রী হতে গেলে, একটা ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা, আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এটা এফআইআর করা যাবে না, কারণ এর কোনো ডকুমেন্ট নেই। শুধুই মন্ত্রী পদের জন্য নয়, তৃণমূলের সাংগঠনিক পদের নেপথ্যেও সেই টাকার খেলাই চলছে বলে অকপটে জানিয়েছেন মদন মিত্র। একেবারে নিচের তলার পদ, ব্লকের পদ, সমিতির পদ, পঞ্চায়েতের পদ, জেলা পরিষদের পদ, জেলা তৃণমূল ছাত্র পরিষদ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ, এক একটা সেলের, ধরুন ডালহাউসি এরিয়া অমুক সেল, নাম বলছি না, তার প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 লাখ চাইছে। হ্যাঁ, তার কারণ উঠে যাচ্ছে তো গুড ইনভেস্টমেন্ট তো। সম্প্রতি এবিপি আনন্দে তৃণমূলের মন্ত্রীদের একাংশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার থেকে বহু ধাপ এগিয়ে গেলেন মদন মিত্র। কিন্তু এমন মন্ত্রী আছেন যারা মানে ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, মানে ভালোই আছে, বেশ দুধে ভাতে ঠিক টাইমে এসে নামছে, চকচকে জুতো পরে ভালো আছেন। এইটুকুন আমি বুঝে গেছি এতদিন রাজনীতি করার পর, সব বাবা মায়েরাই ধৃতরাষ্ট্রগন্ধারী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার হ্রাস নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র। পার্টির লোকেরা বলছে, বাইরের লোকেরা বলছে, তুমি কি অভিষেকের, তুমি কি মমতার? অভিষেক অনেক বয়সে ছোট, পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছে। মাঝে মাঝে ওর দেখি, আমি টুইট দেখতে পাই, টুইট করে। তারপর তো অসুস্থ, তো মানে বিদেশেই ছিল অনেকদিন, সেই হিসেবে রোডে নেবে কতখানি কি করতে পারবে। কেউ কেউ মাঝে মাঝে ফোন করে বলে আমরা অভিষেক ব্যানার্জির অফিস থেকে বলছি এইটা করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। যুব কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্র, সেই তিনি তৃণমূলের অন্দরের গল্প যেভাবে বাইরে আনলেন তা রাজনৈতিক মহলে ঝড় তোলার জন্য যথেষ্ট। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে সঙ্গী, দশকের পর দশক রাজনীতি করছেন। ইনফ্যাক্ট 2011-র এই পালাবদলের আগে উপনির্বাচনে জিতে প্রায় 30,000-এর মার্জিনে জিতেছেন বিষ্ণুপুর পশ্চিম থেকে। তিনি বলছেন যে মন্ত্রী হতে গেলে 10 কোটি দিয়ে, মন্ত্রী হওয়ার পরে 20 কোটি তুলে নেওয়া যায়। এ তো পার্থ চট্টোপাধ্যায়ের ওই নোট এন্ড বান্ডিলগুলো চোখের সামনে ভেসে উঠছে। দেখো, আমি মদন মিত্র জন্মেছে বামফ্রন্ট সরকারের সময়, প্লিজ বলুন। মদনদা বর্ষিয়ার নেতা। মদনদা তুমি এক্ষুনি বললে না, যেখানে উপনির্বাচন জমেছে বিষ্ণুপুর থেকে, পরবর্তীকালে কামারহাটি থেকে জিতেছেন। মদনদা রাজ্যের মন্ত্রীও ছিলেন, কিন্তু মদনদা যেখানে যেখানে জিতেছেন, যে জায়গায় সেখানে দলটা ছিল তৃণমূল কংগ্রেস। মানুষ না, মদনদা বলেননি যে আমি তৃণমূল ছাড়া নিজের ক্যারিশমায় জিতেছি, কিন্তু কি বলছেন সেটা ইম্পর্টেন্ট। জনতা সেই দলটাকে আশীর্বাদ করেছে এবং জনতা তাকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তো মদনদা কেন বলছেন, কোন অভিজ্ঞতা থেকে বলছেন? এখন দল তো নির্দিষ্ট প্রক্রিয়া চলে, কখন কাকে মন্ত্রী করবেন, কখন কে মন্ত্রী হবে আমি জানি না, কি ব্যাপার সেটা, তার মধ্যে কি আছে। কিন্তু মদনদা কেন বলছেন, মদনদা ব্যক্তিগত মতামত, এর সাথে দলের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এটা মদনদা ব্যক্তিগত মতামত হতে পারে, আমি জানি না। বহু আলোচনা এই নিয়ে করেছি। তৃণমূলের দুলালের তালমিছরি
না আমার candidate বক্তব্য list- 10 আর 20 কোটির সঙ্গে কি ওই বেগুনি বান্ডিলগুলোর কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে? দেখো বেগুনি বান্ডিলগুলো ওগুলোর যদি হিসাব নিতে হয় তাহলে পরে কলকাতা বন্দর, কলকাতা শহরের বিভিন্ন রাস্তাঘাটে তোমার অফিসের সামনে যে পার্কিংগুলো হয় সেখানে কোনো লিস্ট তুমি পাবে না, কিন্তু তোমাকে কত টাকা পার্কিং দিতে হয় তুমি জানো। 30, 40, 50, 60 কোনো হিসাব নেই, কোনো বাঁধা ধরা কোনো নেই। ওই 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 নোটগুলো, ওই যে টাকাগুলো, ওই আনঅ্যাকাউন্টেড টাকাগুলো, ওগুলো পৌরসভায় খাতায় জমা পড়ে? ওগুলো জমা পড়ে না। আর এই দুলালের তালমিছিরি ছবি ও সই মিলিয়ে দেখে নেবেন, এত টাকা দিলে পরে কাউন্সিলরের টিকিট, এত টাকা দিলে পরে রাজ্যসভার কামিনী কাঞ্চন নয়, কথা কথা বলেছিলেন না? ওই তো তৃণমূলকেই তো বলেছিল কামিনী কাঞ্চন, এই যে লিস্ট তথাগত রায়ের কামিনী কাঞ্চন। কিন্তু রাহুল তুমি শুরুতেই বললে যে মদন দা জিতেছিলেন তৃণমূলের টিকিটে এবং তৃণমূলের গাড়ি। একদম একদম আমার মানতে অসুবিধা নেই, কিন্তু এই যে 2016-তে হেরে গেলেন সেটা কার জন্য? আমি দেখো আমি না না আমি বলছি জিতলে তৃণমূলের কৃতিত্ব, হারলে মদন মিত্রের হারলেও তো তৃণমূলের জন্যই হবে। না মদন দা বলেননি যে আমি নিজের কারিশমায় জিতেছি, আমার শুধু বক্তব্য জেতাটা দলের জন্য আর হারাটা ব্যক্তিগত। না আমি বলছি অন সিরিয়াস নোট, মদন মিত্র কোটি কোটি টাকার হিসেব দিচ্ছেন লাস্ট 3 দিন ধরে। ওনাকে সঠিক জবাব দিয়েছেন নির্ভয়ার মা এবং মা, যে আপনি বলুন আপনি বলুন আপনাকে আমি কত টাকা দেবো যে আপনি আমার মেয়েকে ফেরত দিয়ে দিন। মানে সিরিয়াস নোট, কমরেড কৌস্তব, সিরিয়াস নোট। তৃণমূল রাহুল, সিন্ডিকেট রাহুল, সিন্ডিকেট রাহুল, সুবাই রাহুল, থামালাম। বলছি সুমনদা, একজন রাজ্যের আইনসভার সদস্য, বিধায়ক, তিনি যখন বলছেন যে মন্ত্রী হওয়ার জন্য টাকা 10 কোটি টাকা দিতে হয়, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার প্রধান হিসাবে তাকে জবাব দেওয়া উচিত। কারণ তার বিধায়ক, তার সবচেয়ে ঘনিষ্ঠতম একজন মানুষ, যিনি সরাসরি অভিযোগ করছেন যে মন্ত্রী হতে গেলে টাকা দিতে হয়। ফলে এটা সিরিয়াস নোট, এটা ইয়ার্কি করার জায়গা নয়। ফলে তাকে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকাউন্টেবল, এবং তিনি মন্ত্রিসভা তৈরি করার সময় সত্যি টাকা নিয়েছেন কিনা তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত, কারণ তার বিধায়ক করেছেন। 2, আমরা কি সত্যি সুমোটো কোনো মামলা করতে দেখব বিরোধীদের থেকে বা নাগরিক জীবন থেকে, যে এই আইনসভার সদস্য এই কথা বলেছেন, এটা মানে কোর্টের বিচারের বিষয়, কোর্ট তদন্ত করুক। 3, যে আমরা কি সত্যি ইডি কিন্তু যে কোনো মানে আর্থিক অপরাধে তদন্ত করতে পারে, ইডি কি নিজের তদন্ত করে দেখবে যে সত্যি মন্ত্রিসভাতে গঠনে টাকা ব্যবহার? 4, কোনো বিরোধী রাজনৈতিক দল আছে না মারা গেছে যে কালকে বলবে যে মদন মিত্র বলেছে 10 কোটি টাকা দিতে হয় মন্ত্রিসভা গঠনে, তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও, এই কথা নিয়ে কি মিছিল করবে, মিটিং করবে? কিন্তু আমি বলছি রাজ্যে মন্ত্রীপদ বিক্রি হয়, অভিযোগ তো মারাত্মক, আর বিশেষ করে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত বিধায়কের কাছ থেকে যখন আসে। অবাক হয়ে যাচ্ছি এই ধরনের কথা উনি বলে যাচ্ছেন, অথচ রাজ্যে না কোনো সিপিএম, না কংগ্রেস, না বিজেপি কেউ এ ব্যাপারে কোনো কথা বলছে না। তাদের তো পরিষ্কার ভাবে তদন্ত কমিশন গঠন বেশ। কবিতায় ভাস্কর চক্রবর্তী প্রশ্ন করেছিলেন কে না বোঝে বন্ধুত্ব ব্যাপারটা, তবে বন্ধুত্ব যদি রাজনীতির অঙ্কে হয় তাহলে সেই মারপ্যাঁচ বোঝে সাধ্যকার। এই যেমন ইন্ডিয়া জোটের মুখ নিয়ে কংগ্রেস আর তৃণমূলে একেবারে নারদ। কংগ্রেস বলছে তারা সর্বভারতীয় দল, 99টা সিট পেয়েছে, তাই জোটের মাথায় তারাই থাকবে। আবার তৃণমূল বলছে বিধানসভা লোকসভা ভোটে এই রাজ্যে তাদের দুরন্ত পারফরমেন্সের পর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া জোটের মুখ আর কেউ হতেই পারেন না। আর জোটের মধ্যেই ফাটল যে কত গভীর সে তো দেখা গেল সংসদের শীতকালীন অধিবেশনে। এখন রাজনীতিতে এই ভাব আর এই আরির গল্পটা যখন তখন পাল্টে যেতে পারে। আমরা এইসব অঙ্কে কাঁচা বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। दोस्त ना रहा, प्यार प्यार ना रहा।
लो खुश हुआ কিস দেবেন না প্লিজ। দেখুন, কখনো আক্রমণ, কখনো চ্যানেল বয়কট, কখনো শাসকের রক্তচক্ষু, এসব তো চলতেই থাকে। এখন যেমন অভয়াকাণ্ডে সরকারি নোটিশ ধরানো হয়েছে আমাকে, কিন্তু এসব কোনো কিছুই আমাদের আত্মবিশ্বাসকে চির ধরাতে পারে না। তার কারণ আপনাদের ভরসা। আপনারা জানেন, কেবলমাত্র একটা সংস্থা গোটা ভারতবর্ষের সবকটা টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যা মাপতে পারে, সেটা হলো বার্ক। বার্কের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনারা নিজেরাই সমস্ত তথ্য দেখে নিতে পারেন। সেখানে বছরের পর বছর আপনাদের পাশে থাকার এই স্পষ্ট বার্তায় আমরা কৃতজ্ঞ। তাই আবার নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে চলা বাংলার সমস্ত নিউজ চ্যানেলকে আমাদের শুভেচ্ছা আর আপনাদের প্রণাম।